সামনে যে রাজশাহীর এ ইউনিটে পরীক্ষা দিবা, রাজশাহীর বি ইউনিটে পরীক্ষা দিবা, তুমি হাজী দানেশে পরীক্ষা দিবা, তুমি গুচ্ছে পরীক্ষা দিবা, তুমি কুমিল্লাতে পরীক্ষা দিবা, তুমি জগন্নাথের বি ইউনিটে পরীক্ষা দিবা। ভাইয়া প্রত্যেকটা ভার্সিটির জন্য মনে রাখবা এমসিকিউ সকলের জন্যই, তবে এটা স্পেশালি সাস্টের জন্য একটু বেশি। সো সেভাবে করে সিলেক্ট করেছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। তবে আমি একটু বলে রাখি তোমাকে, যেখানে হচ্ছে সাস্টের গত বছরের কোশ্চেন এবং স্বাস্থ্য বিগত 4 বছর হচ্ছে গুচ্ছের মধ্যে ছিল। তো তখন তো আর ইয়া ছিল, নিজস্ব কারিকুলাম ছিল না, অল ওভার গুচ্ছ রিলেটেড সিদ্ধান্তই তাদের মেনে নিতে হতো। আর এর আগে সাস্টের যে নিজস্ব কারিকুলাম ছিল, এক কথায় সাস্টে প্রশ্ন করেছে সাস্ট কর্তৃপক্ষ এমন 5 থেকে 7 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি হচ্ছে এই তোমাদের 100 এমসিকিউ আমি সিলেক্ট করেছি। সো সেভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। চলো আলহামদুলিল্লাহ, আমরা দেরি না করে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রথম যে কোশ্চেনটি আমি দিয়েছি সেটা আসছে আ ফর্মাল মিনিটস অফ আ মিটিং। দেখো মিনিটস অফ আ মিটিং ইজ ইউজুয়ালি রিটেন, এটা সাধারণত লেখা হয় ইজ ইন ড্যাশ টেন্স, কোন টেন্সে লেখা হয়, এন্ড ফলো এটা অনুসরণ করে, আর ড্যাশ স্ট্রাকচার এবং কোন ধরনের কাঠামো এটা অনুসরণ করে। তথা আমরা যাকে মিনিটস অফ আ মিটিং বলি, সেই মিনিটস অফ আ মিটিং এটা কোন টেন্সে লেখা হয় এবং এটা কোন কারিকুলাম এটা গঠন করে মানে অনুসরণ করে। তারপরে তোমাকে আগে একটু জানতে হবে যে আসলে মিনিটস অফ আ মিটিং কি। মিনিটস অফ আ মিটিং হচ্ছে একটা মিটিং এর লিখিত সামারি বা সার সংক্ষেপ যাকে আমরা বলি। তথা আমরা এই জায়গাটিতে ধরো আমরা 20 জন 30 জন মিলে আমরা একটা মিটিং করলাম। মিটিং করার পর তখন আমরা কি বলি যে এটা সুন্দর করে লিখে দাও, লিখে যাতে পরবর্তীতে অন্যান্যরা জেনে বুঝে নিতে পারে। এটা একে বলা হয় মিনিট অফ আ মিটিং, তথা কোন একটা মিটিং এর লিখিত সার সংক্ষেপ। এটার নিয়মটা হচ্ছে এটা সাধারণত পাস্ট টেন্সে লিখতে হয়। এটা একটা দেখো তোমার আইকিউ রিলেটেড কিছু তথ্য নির্ভর কিছু প্রশ্ন, যেটা মানে পাস্ট টেন্সে লিখতে হয়, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে যখন এটা লিখতে হয় ওইটা হচ্ছে তোমার প্রথমে একদম স্টেপ বাই স্টেপ, তথা শুরুটা কি হয়েছিল, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, এভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, যাকে আমরা কালানুক্রমিক যাকে আমরা বলি, এভাবে করে লেখা হয়। সো চলো সেটা অনুযায়ী অপশনটা আমরা একটু খুঁজে দেখি। দেখেন তাহলে এটা কি ফিউচার টেন্সে লেখা হয়? নো। এটা কি প্রেজেন্ট টেন্সে লেখা হয়? নো। এটা পাস্ট টেন্সে লেখা হয়। কন্টিনিউয়াস টেন্সে? নো। তাহলে দেখো তিনটা অপশন এমনি আমি কেটে ফেলতে পেরেছি শুধুমাত্র পাস্ট এইটুকু জানার কারণে। এবং অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যানসার কি আমাদের এটাই হবে। তাহলে পাস্ট টেন্সে লেখা হয়। আর হচ্ছে এন্ড ফলোস এটা অনুসরণ করে দ্য ক্রোনোলজিক্যাল। ক্রোনোলজিক্যাল শব্দের অর্থ তোমার হচ্ছে কালানুক্রমিক, হ্যাঁ, কালানুক্রমিক তথা পর্যায়ক্রমিক, স্টেপ বাই স্টেপ এটা ফলো করে। সো সব মিলিয়ে অর্থ দাঁড়ালো বিষয়টা এমন যে আ ফর্মাল মিনিটস অফ আ মিটিং ইজ ইউজুয়ালি রিটেন ইন পাস্ট টেন্স, যে মিনিট অফ আ মিটিং এটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা হয়, এন্ড ফলোস এটা অনুসরণ করে ক্রোনোলজিক্যাল স্ট্রাকচার, কালানুক্রমিক যে কাঠামো রয়েছে এইটা সে অনুসরণ করে থাকে। সো আশা করছি আমরা ক্লিয়ার হয়েছে। চলো এবার চলে যাচ্ছি আমরা 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা আমাদের কি আসছে দেখো একটু। হোয়াইল যদি আ ক্রেডিট লেটার, আমরা ক্রেডিট লেটার যাকে বলি, ইজ রিটেন টু গ্রান্ট আ লোন, যে ক্রেডিট লেটারটা কেন লেখা হয়, হ্যাঁ, গ্রান্ট আ লোন। আমরা দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ব্যক্তি লোন নিয়ে থাকে, তা লোন নেওয়ার ক্ষেত্রে একটা লেটার লিখতে হয়, যেটা আমি যে একটা লোন নেওয়ার জন্য যে আসলে লোন পাওয়ার উপযুক্ত কিনা, সে পাবে কি পাবে না, তার আসলে পাওয়ার মতো যোগ্যতা আছে কিনা, ক্রেডিট লেটার লিখতে হয়। তার মানে প্রত্যয়নপত্র রিলেটেড তার একটু প্রশংসা করে, হ্যাঁ, লোন পাওয়ার উপযুক্ত, সে এটা সাবমিট করতে পারবে, এটা ওটা নিয়ে একটা লেটার লেখা হয়। তাকে বলে তোমার হচ্ছে ক্রেডিট লেটার ইজ রিটেন টু গ্রান্ট আ লোন। একটা লোন গ্রান্ট হওয়ার জন্য এটা লেখা হয়। আর ডার্নিং লেটার বলা হচ্ছে ডার্নিং, হ্যাঁ, ডার্নিং লেটার ইজ স্পেশালি ইউজড। তাহলে যদি তোমার ক্রেডিট লেটারটা যদি লোন গ্রান্টের জন্য লেখা হয়, তদ্রুপ ভাবে তোমাকে বলা হচ্ছে তাহলে তোমার ডার্নিং লেটার নামক যে একটা লেটার রয়েছে সেটা তাহলে কিসের জন্য লেখা হয়, হ্যাঁ, ড্যাশ পেমেন্টস। আমরা জানি হচ্ছে তোমার ডার্নিং লেটারটা হচ্ছে ডিমান্ডিং পেমেন্টস, হ্যাঁ, তুমি একটু নিচে লিখতে পারো ডার্নিং লেটারটা নেওয়া হয়েছে তোমার ডিমান্ডিং, হ্যাঁ, ডিমান্ডিং পেমেন্টস, ডিমান্ডিং পেমেন্টস এর জন্য এইটা লেখা হয়। ওকে, সো দেখো ডিমান্ডিং পেমেন্টস তো আমাদের চলেই আসছে। এটা কি রিওয়ার্ডিং তথা পুরস্কারের জন্য? এটা নো। এটা কি ইগনোরিং অনীহা করার জন্য? অ্যাপোলজাইজিং? নো, প্রশ্নই আসে নাকি। এই দেখো ডিমান্ডিং পেমেন্টস, তথা এটা হচ্ছে আমাদের ডিমান্ডিং পেমেন্টস এর জন্য লেখা হয়। সো আমরা অ্যানসার গ্রহণ করছি তাহলে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে আসো 3 নাম্বার কোশ্চেন কি করা হচ্ছে দেখছো। একটু মানে সাস্টের কোশ্চেনটা একটু অন্য টাইপের, একটু ম্যাথমেটিক্যালি বা একটু আইকিউ রিলেটেড, একটু মাথা খাটিয়ে একটু প্রশ্নটা পড়ে বুঝে এরপর অ্যান্সার করা, এই ক্যাটাগরির হয়ে থাকে আর কি। দেখো বলা হচ্ছে দ্য আইস ওয়াজ হেয়ার, দ্য আইস ওয়াজ দেয়ার, হ্যাঁ, এখানে সেখানে বরফ ছিল। দ্য আইস ওয়াজ অল রাউন্ড, আইস সব জায়গায় ছিল। ইট ক্রাক, এটা ক্রাক করেছিল, এন্ড গ্রোলেট এটা হামাগুড়ি দিয়েছিল, হাঁটাচলা করছিল, এরকম কিছু, হ্যাঁ, এন্ড রোর গর্জন করেছিল, এন্ড হাউলেট, হ্যাঁ, কথা হচ্ছে দেখো লাইক নয়েজ, নয়েজের মতো ইনা স্নাউন্ড। দিস লাইনস ফ্রম কলব্রিজ, এই দেখো কলব্রিজ নামে কলব্রিজ পয়েম থেকে আর কি লাইনগুলো গ্রহণ করা হয়েছে। সাজেস্ট দ্যাট, এই লাইনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে।
কথা বলা হচ্ছে দেখো যে বরফ এখানে ছিল, সেখানে ছিল, বরফগুলা গর্জন করত, হাঁটাচলা করত, এই সেই এটা ওটা করত। তো এই লাইনগুলির দ্বারা আসলে কবি কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ? তথা এই কলব্রিজ পয়েন্ট থেকে যেটা গ্রহণ করা হয়েছে, এটা কি বোঝানো হয়েছে? সেটা দেখো যে কি বরফ তোমার এখানে সেখানে হাঁটাচলা করা, গর্জন করা, বা এটা গর্জন করা, হাঁটাচলা করা এটা কিসের স্বভাব? এটা নরমালি আমরা বুঝি এটা হচ্ছে একটা প্রাণীর স্বভাব, তাই না? এটা কি একটা প্রাণীর স্বভাব বলতে। তাহলে তো বরফের সাথে কি একটা প্রাণীর স্বভাবের কল্পনা করা হয়েছে। ওকে? আচ্ছা দেখো একটু খেয়াল করে। তার মানে কি এটা মেল্টিং পিসফুলি, যেটা শান্তিপূর্ণভাবে গলে গিয়েছিল, এই বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে? নো। আচ্ছা এরপর দেখো স্ট্যাটিক অ্যান্ড হার্মলেস, কথা হচ্ছে স্ট্যাটিক এবং তোমার ক্ষতিহীন এরকম কিছু কি বোঝানো হচ্ছে? নো। দেখো এরপরে পার্সনিফাইড, দেখো এই যে ব্যক্তিকেন্দ্রিক অ্যাজ আ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য প্রাণী হিসেবে ব্যক্তির মতো একটা হিংস্র আচরণ করছে, এই কেন্দ্রিক বুঝাচ্ছে এটা, নাকি আর্টিফিশিয়াল অ্যান্ড ম্যানমেড, যেটা হচ্ছে প্রাকৃতিক এবং মানুষ কর্তৃক? বিষয়টা কি এমন? নো। তুমি পুরো প্যাসেজ এটা এটুকু পড়লে পরে বুঝতেই পারছো এখানে পার্সনিফাইড অ্যাজ আ ওয়াইল্ড বিস্ট তথা হচ্ছে বরফকে একটা বন্য প্রাণীর মতো করে ব্যক্তিকেন্দ্রিক কিছু আচরণের কথা এই লাইনগুলোতে তুলে ধরা হয়েছে। তার মানে অ্যান্সার গ্রহণ করছি আমরা পার্সনিফাইড অ্যাজ আ ওয়াইল্ড বিস্ট। দেখো তুমি একটু পড়ার মাধ্যমে একটু হালকা একটু চিন্তা করলে ইজিলি তুমি এটা অ্যান্সার করতে পারবা। এটা একটু গ্রামার থেকে একটু ভিন্ন টাইপের কোশ্চেন আর কি। ওকে? আচ্ছা এরপরে ধরো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। দেখো দেখো কি আসছে, সনেট। এই দেখো সনেট তো তোমরা নাম শুনেছো তাই না? সনেট বলতে কি আমরা চতুর্দশপদী বুঝি। চতুর্দশপদী, চতুর্দশপদী তথা হচ্ছে যাকে আমরা 14 লাইনের বুঝি তাই না ভাইয়া? 14 লাইন। এটা তো আবার এটা কেনা বুঝে। সনেট ইজ আ পোয়েম। সনেট হচ্ছে কত লাইনের কবিতা? 12 লাইনস নাকি 6 লাইনস নাকি এটা এই তো 14 লাইনস তাই না? 14 লাইনস। ওকে। দেখো 10 লাইনস নো, তার মানে কি 14 লাইনস। সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমার যেমন তোমরা যারা কুমিল্লাতে পরীক্ষা দিবা, কুমিল্লাতে তোমার ভাইয়া 2 বার না 3 বার এটা প্রশ্ন করেছে। তোমার এই সাস্টে কয়েকবার প্রশ্ন করেছে। মানে এইচএসটিইউ তথা হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে প্রশ্ন করেছে। এখানে রাজশাহীতে প্রশ্ন করেছে। এইটা তোমার কাছে তো হয়তো ভাবছো যে একদম এত সহজ প্রশ্ন কি আসবে? ভাইয়া বিগত বছরে এই সমস্ত ইউনিভার্সিটিতে একবার নয় একাধিকবার প্রশ্ন করেছে। সো এটা কিন্তু কোনো অংশে গুরুত্ব কম না। সো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো 5 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে, হুইচ ওয়ান ইজ ক্লোজেস্ট ইন মিনিং। এই দেখো ক্লোজেস্ট ইন মিনিং মানে কি? তোমার অর্থের কাছাকাছি। ক্লোজেস্ট ইন মিনিং মানে তোমাদের কোনো একটা ক্লাসে এর আগে আমি বোধহয় বলেছিলাম এটা হচ্ছে সিনোনিমকে ইঙ্গিত করে। ক্লোজেস্ট ইন মিনিং তাহলে মানে হচ্ছে তোমার কাছাকাছি অর্থ, দ্যাট মিন্স সিনোনিমকে ইঙ্গিত করে টু দা ইডিয়ম। হ্যাঁ ইডিয়ম। আ পিস অফ কেক, এই দেখো আ পিস অফ কেক মানে আমরা জানি হচ্ছে খুবই সহজ বিষয়। হ্যাঁ খুবই সহজ, খুবই সহজ বিষয়। হ্যাঁ আ পিস অফ কেক শব্দের অর্থ হচ্ছে, আ পিস অফ কেক শব্দের অর্থ হচ্ছে খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়, সহজ ব্যাপার এরকমটাকে ইঙ্গিত করে। দেখো সামথিং ভেরি সুইট মানে কিছু খুবই মিষ্টিদায়ক কোনো কিছু? নো এরকমটা না। সামথিং এই দেখো ভেরি ইজি মানে কিছু খুবই সহজ বিষয়। ডিফিকাল্ট টাস্ক একটা কঠিন কাজ। স্মল পর্শন অফ ফুড, হ্যাঁ স্মল পর্শনের সামান্য অনুপাত, খাবারের কিছু সামান্য কিছু অনুপাত এরকম কিছু? নো। তার মানে এটাও নিতে পারছি না, এটাও অ্যান্সার হচ্ছে আমার এই যে সামথিং ভেরি ইজি আ পিস অফ কেকের সিনোনিম হিসেবে আমরা গ্রহণ করতে পারছি। আচ্ছা এরপরে আসো 6 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। এই দেখো পার্সনিফিকেশন তথা নিচের কোনটা পার্সনিফিকেশনের উদাহরণ? তোমাদেরকে দেখো পার্সনিফিকেশন তোমরা জানো কিনা, যেটা হচ্ছে লিটারেরি টার্মস যাকে আমরা বলি তাই না? লিটারেরি টার্মস। ওকে লিটারেরি টার্মস বা যাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার ফিগার অফ স্পিচ তাই না? ফিগার অফ স্পিচ যাকে আমরা সাহিত্যের কিছু ভাষা কেন্দ্রিক, তার মধ্যে আমাদের যে সিমিলি রয়েছে, মেটাফর রয়েছে, অক্সিমরন রয়েছে, তারপর হচ্ছে আইরনি রয়েছে, এর মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনকে আমরা কি বলেছি? কোন একটা বস্তুকে, কোন বস্তুকে, কোন বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা তাই না? ব্যক্তি রূপে কল্পনা করা। হ্যাঁ কল্পনা করা। ওকে বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা, তার মানে নিচের কোনটাতে বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা হয়েছে সেটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আসেন একটু। হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন কি আসছে, দ্য সান। দেখো দ্য সান ইজ আ গোল্ডেন কয়েন। সূর্য হচ্ছে একটা গোল্ডেন কয়েন। দেখো এটা কি কোনো মানে এটা কোনো জাস্ট এটার সাথে সানের সাথে কি করেছে? গোল্ডেন কয়েনের সাথে তুলনা করেছে। তুলনা করেছে কিন্তু তার মধ্যে তোমার হচ্ছে কি তোমার অ্যাজ এবং লাইক নাই। আমরা জানি কোন একটার সাথে আরেকটা যদি তুলনা করে এবং সেই তুলনাতে যদি অ্যাজ এবং লাইক না থাকে তাহলে তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা মেটাফোর বলি তাই না? তাকে আমরা কি বলি? মেটাফোর বলি। দেখো দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ। দেখো দ্য উইন্ড বাতাস, হুইসপার মানে কি জানো? ওই যে আমরা অনেক সময় গল্প করলো না, মানে হাই হুস করে এটা ওটা করে একটু ইয়া যে গল্পগুলা থ্রু দ্য ট্রিজ, যে বাতাস হচ্ছে গাছপালার ভিতর দিয়ে একটু ফুসফাস করে
গল্প করছে এরকমটা। বাট তাহলে বাতাস কি তোর গাছপালার ভিতর দিয়ে এরকম এই যে খোশ গল্প করা, একটু সাই করে গল্প করা, এটা তো বিশেষ করে মেয়েদের স্বভাব, না হলে অন্তত ছেলেরাও করে, তাই না? এক কথায় মানুষেরা তো এটা করে, বাতাস তো এটা করতে পারে না। তার মানে একটা প্রাণী বা একটা বস্তু কেন্দ্রে তাকে হচ্ছে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। দিস ইজ পার্সনিফিকেশন। আমরা কিছুটা কিন্তু ধরতে পারি, তাই না ভাইয়া? অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন, সে হচ্ছে এই দেখো অ্যাজ আসছে, হ্যাঁ, অ্যাজ ব্রেভ থেকে সিংহের মতো সে শক্তিশালী, সাহসী। তাহলে এখন দেখো তুলনা করেছে এবং অ্যাজ এবং লাইক অ্যাজ আছে তার মধ্যে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে কি সিমিলি, তাই না? দেখো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, হ্যাঁ, আমি একদম ইয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। দেখো এই যে তোমার কি অ্যাজ রয়েছে, তার মানে এটাও কি ভাইয়া সিমিলি। তাহলে এখন দেখো উপরেরটা পাইলাম মেটাফোর, এই যে এটা পাইলাম হচ্ছে আমরা কি পার্সনিফিকেশন, তাই না? পার্সনিফিকেশন, ওকে। আর এটা পাইলাম হচ্ছে সিমিলি। তো অ্যানসার নিচ্ছি আমরা বি নাম্বারটি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ঠিক আছে ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি আমরা 7 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 চিলড্রেন, লিটল চিলড্রেন, আমার ছোট্ট যে 4টি বাচ্চা আছে, আমার না, এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর আরকি, আমার না, এটা ওর। ওই যে তোমরা তোমাদের যে বইতে মার্টিন লুথার কিং আই হ্যাভ আ ড্রিম একটা লেসন ছিল না তোমাদের, ড্রিম নামক, ওই অধ্যায় থেকে নিয়ে এই একটা প্রশ্ন করেছে আরকি, হ্যাঁ? উইল ওয়ান ডে লিভ, তারা বসবাস করবে ইন আ নেশন, এমন একটা জাতি হিসেবে, হোয়ার, যেখানে দে উইল নট বি জাস্ট, তাদেরকে বিচার করা হবে না বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তারা তাদের চামড়ার কালার দ্বারা, সেটা কি সাদা চামড়ার অধিকারী নাকি কালো চামড়ার অধিকারী, এইটা দ্বারা তারা বিবেচিত হবে না, বাট কিন্তু বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের যে কন্টেন্ট, এটার উপরে তারা ভিত্তি করে তাদের বিচারটা করা হবে। তথা তোমরা আই হ্যাভ এ ড্রিম যে প্যাসেজটি পড়েছো, ওই প্যাসেজের মধ্যে দেখো চমৎকার ভাবে এই কথাটা কিন্তু মার্টিন লুথার কিং কিন্তু বলেছিলেন যে আমার যে 4টা সন্তান রয়েছে, তারা চামড়ার সাদা চামড়া নাকি কালো চামড়া, শ্বেতাঙ্গ নাকি কৃষ্ণাঙ্গ, এইটার দ্বারা তারা বিচারিক মানে ইয়াতে তারা বিবেচিত হবে না। তারা হবে কিসের দ্বারা? তারা তাদের যোগ্যতার বলে, তারা তাদের যোগ্যতা বলেই তারা মানে তাদের সবকিছু পরিমাপ করা হবে, হ্যাঁ? তারা কোন জায়গায় যাবে, কি অবস্থান অর্জন করবে, এটা তাদের যোগ্যতার উপর ডিপেন্ড করবে। এই কথাটা উনি কিন্তু বলেছিলেন। দেখো দিস স্টেটমেন্ট এমফাসাইজ, তথা এই বিবৃতিগুলি, এই স্টেটমেন্ট মানে কোন জিনিসটাকে এমফাসাইজ করছে, গুরুত্ব আরোপ করছে, মানে তথা এই কথাগুলিতে তুমি আসলে নিচের কোন জিনিসটাকে মিন করছো, বুঝছো তুমি এটা? দেখো রেশাল মানে কি? জাতিগত সুপেরিয়রিটি, তথা হচ্ছে জাতিগত প্রাধান্যের জায়গা, হ্যাঁ? নো, এরকম তো প্রশ্ন উনি চাই নাই, তাই না? সাইকোলজিক্যাল এভালুয়েশন, তথা হচ্ছে মনস্তাত্ত্বিক যে একটা পরিবর্তন, এটা নাকি দেখো সোশ্যাল ইকুয়ালিটি এন্ড জাস্টিস, তথা হচ্ছে সামাজিক সমতা এবং ন্যায় বিচার, এটা নাকি ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনটা বলো তো ভাইয়া? দেখি তোমাদের কাছ থেকেও আমি একটু অ্যান্সার নেওয়ার চেষ্টা করি, দেখি তোমরা পারো কিনা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রাজু চন্দ্র অ্যান্সার করে দিয়েছে, সঞ্জু রহমান অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। জি 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 জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তার মানে উনি এই কথাটা কি বোঝাতে চেয়েছেন? যে সোশ্যাল ইকুয়ালিটি এন্ড জাস্টিস, সামাজিক সমতা এবং ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে, এই কথা দ্বারা মূলত উনি এটাই বুঝাতে চেয়েছিলেন। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি সি নাম্বারটা। আচ্ছা, এরপর আসো, দেখো কি আসছে যদি আমরা একটু খেয়াল করি, ফ্রিডম অফ এক্সপ্রেশন। দেখো ফ্রিডম অফ এক্সপ্রেশন তথা ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে কি? অভিব্যক্তির যে স্বাধীনতা, তাই না? কথা বলতে পারো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। ওকে, মত প্রকাশের স্বাধীনতা ইজ দা বেডরক। হ্যাঁ, বেডরক মানে হচ্ছে তোমার ভিত্তি, হ্যাঁ, বেডরক, এটা হচ্ছে ভিত্তি, দা ডেমোক্রেসি, তথা গণতন্ত্রের ভিত্তি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন চেতা অবস্থায় কথা বলা, মন খুলে কথা বলা, এটাই হচ্ছে তোমার গণতন্ত্রের ভাষা, গণতন্ত্রের মূল কথা এটা। তথাপি তারপরও ইট ইজ নট অ্যাবসলিউট, এটা আসলে একদম ওভাবে করে না। তথা বুঝাইতে চাচ্ছে যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন চেতা অবস্থায় কথা বলা। কিন্তু ভাইয়া তুমি দেখো, তার মানে কি মানে এমনটাই যে তুমি যা মন চাবে তুমি তাই বলবা, হ্যাঁ, যা মন চাবে, ইট ইজ নট অ্যাবসলিউট, এটা 100% এরকমটা না। যেমন ধরো বাংলা, আমি এই প্রশ্নটা দেওয়ার পিছনে অনেকগুলো কারণ অ্যানালাইসিস করেছি। এই যে সবাই বলে যে আমরা তো স্বাধীনভাবে কথা বলতে চাই। আরে ভাই, আপনি স্বাধীনভাবে কথা বলেন, তো স্বাধীনভাবে কথা বলা মানে কি আপনার মনের মধ্যে যা আসবে আপনি কি তাই প্রকাশ করবেন, নাকি আপনার কিছু রুলস রেগুলেশন, কিছু স্ট্রিক্টনেস তো থাকতে হবে, এটা তাই না ভাইয়া? তুমি ইচ্ছা করলে যা মন চায় তাই কি করতে পারো? নো, এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম ফ্রিডম অফ এক্সপ্রেস নয়, এটার নাম ফ্রিডম অফ স্পিচ নয়। তুমি তোমার যোগ্যতা, তোমার মানদণ্ড, তোমার স্ট্যাটাস অনুযায়ী যতটুকু দরকার তুমি ততটুকুই কথা বলবা, হ্যাঁ? তো এখানেও কিন্তু ফ্রিডম অফ স্পিচের এই জায়গাটা একটু নিয়ম মেনে তোমাকে কথা বলতে হবে। যা মন চাই তাই বলবা, এটা কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন নয়। তবে দেখো, ডেমোক্রেসি ডাজ নট অ্যালাউ ফ্রিডম, তার মানে কি এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ডেমোক্রেসি ফ্রিডমকে মানে অ্যালাউ করে না? নো, এরকম কথা কিন্তু এখানে বলা হয়নি। আচ্ছা, এরপরে কি?
ফ্রিডম মাস্ট বি এক্সারসাইজ, যে তোমার স্বাধীনতা অবশ্যই অনুশীলন করতে হবে উইথ রেসপন্সিবিলিটি, দায়িত্বতার সাথে, এবং সার্টেন লিমিটস, এবং হচ্ছে নির্দিষ্ট কিছু লিমিটের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, এটা নাকি এভরিওয়ান ক্যান সে এনিথিং উইদাউট কনসিকুয়েন্স, ফলাফল ছাড়া যে কেউ যা মন চায় তাই বলতে পারবে, বিষয়টা কি এমন? নাকি বেডরক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফ্রিডম, যে হচ্ছে ভিত্তিটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ স্বাধীনতার থেকে? কোনটা বলো তো ভাইয়া? হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি রিয়াদ চৌধুরী অ্যান্সার করে দিয়েছো। তারপর হচ্ছে তোমার কি ওয়াহদিমা ইসলাম অ্যান্সার করে দিয়েছে, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, বা অ্যান্সার করে দিয়েছো। তার মানে কোনটা? এই যে দেখো, ফ্রিডম মাস্ট বি এক্সারসাইজ উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড সার্টেন লিমিটস। আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স শেখাইতে পারি। সাস্টে যারা পরীক্ষা দিবা বিশেষ করে তাদের এই ট্রিক্সটা অনেক বেশি কাজে লাগবে, এবং আমার কাছে মনে হয় এই ২ নাম্বারি বাটপারি টেকনিক, এটা আমি বাটপারি টেকনিকই বলবো। এই বাটপারি টেকনিক অবলম্বন করার মাধ্যমে তুমি মোটামুটি সাস্টের প্রায় 20% কোশ্চেন দাগিয়ে আসতে পারবা। আমি কি বলবো সেটা? হ্যাঁ? না, এখন বলবো না, আরো একটু পরে গিয়ে বলবো। এখন বলো, তোমরা কি চাও যে এখনই বলে দিব নাকি পরে বলবো? কারণ এখন বললে তো সবাই স্যার শোনা তো হয়ে গেছে, তাহলে চলে গেলাম। না, শেষ পর্যন্ত থাকো, ক্লাস করো, ইনশাআল্লাহ এই একটা গোপন একটা চূড়ামির টেকনিক বলবানে। কারণ সাস্টের আমি বিগত প্রায় 10 বছরের উপরে প্রশ্ন বিশ্লেষণ করেছি। তা প্রশ্ন বিশ্লেষণ করে আমার মাথার মধ্যে এই বাটপারি টেকনিকটা আর কি আসছে, সেটা তোমাদের একটু শিখাই দিলে অন্তত বাটপারি হইলেও পরীক্ষার হলে যদি ভালো করো, পরীক্ষার হলে যদি ভালো পারো, তো সে বাটপারি শেখাতে দোষের কি, তাই না? এই জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অনেকে হয়তো ক্লাস করে হয়তো বলতে পারে স্যার এজন্য ক্লাসে আটকায় রাখার জন্য এটা বলতেছে না। আমি বলে দেই এখনই তোমাদের টেকনিকটা, সেটা হচ্ছে বিশেষ করে সাস্টের কোশ্চেন তুমি যে গ্রামাটিক্যাল বাদে তোমাদের যেখানে দেখো গ্রামার কিন্তু তোমরা পারবা ইজিলি, আশা করি ইনশাআল্লাহ। যারা আমার কাছে পড়েছো, হোক প্রাইভেট ব্যাচে হোক ফ্রিতে, যারাই যে ব্যাচে পড়েছো, আলহামদুলিল্লাহ আমার মনে হয় না তাদের গ্রামার নিয়ে কোনো সমস্যা হবে। সমস্যাটা হবে কোথায়? মেমোরাইজিং পার্টটা নিয়ে সমস্যা হতে পারে। সমস্যাটা হতে পারে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাতে এক কথায় প্রকাশ নিয়ে সমস্যা হতে পারে, তোমার লিটারেচার কেন্দ্রিক যেগুলো এক কথায় মুখস্থ রিলেটেড বিষয়গুলি আছে, এগুলো তো তোমাদের হাতে, এগুলো তো আর আমার হাতে কিছু নেই, তাই না? এগুলো তো তোমাদের যে যত বেশি পারছো মুখস্থ করছো বলছো, তাই না? বিষয়টা এমন। তো এই জায়গাটা গ্রামার বাদে বাকি আইটেম গুলার ভাইয়া, এখানে দেখবা প্রশ্ন অপশন মানে যেটা দেখবা 4টা অপশনের মধ্যে যেটা একটু বড় অপশন সাস্টে, এটা প্রায় আমি যতটুকু দেখেছি 100 কোশ্চেন যদি সাস্টে করে থাকে, তার মনে করো যে 98টা কোশ্চেন যেটা বড় অপশন ওটাই অ্যান্সার। বুঝো নাই? মানে যেটা বড় অপশন ওটাই অ্যান্সার। মানে আমি এটা খুব খেয়াল করছি, এটা বারবার, কিরে ভাইয়া এরকম অন্য ইউনিভার্সিটি কিন্তু এতটা এরকম হয় না। যদি অনেক ইউনিভার্সিটি কিছু জায়গায় এরকম মানে ওই যে কয় না ঝড়ে বক মরছে আর ফকিরের কেরামতি বেড়ে যায়, তাই এরকম কিছু লাগে। হ্যাঁ, তবে এটা সাস্টের ক্ষেত্রে আমি একদম পুরো দেখলাম যে 100 কোশ্চেন থাকলে 98টা কোশ্চেনেরই মানে সবচেয়ে অপশন বড় যেটা ওটাই অ্যান্সার হয়ে গিয়েছে। সো তোমরা একটু আন্দাজে মাইরা দিতে পারো আর কি, বুঝছো? তাইলে দেখবে যে অনেকটা অনেকটা তোমরা মানে মোটামুটি করতে পারো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো 4টার মধ্যে বড় কোনটা? বি নাম্বারটা। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বারটাই হবে। আমি কিন্তু আবার বলছি, গ্রামারে তো গ্রামার মেনে তোমাকে অ্যান্সার করতে হবে, কিন্তু গ্রামার বাদে বাকি এই কেন্দ্রিক যে প্রশ্নগুলো মানে মেমোরাইজিং টাইপের যে কোশ্চেন, ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড যে কোশ্চেন, বা একটা 3-4 লাইনে একটা কথা দিয়েছে, তার মধ্য থেকে মানে কিছু কথা তোমাকে বুঝাইতে চাই যে কোনটা, ওটা দেখবা যে এই ক্যাটাগরির অ্যান্সার হবে। যেমন ধরো একটু আগে যদি তোমাকে বলি, এই দেখো তো ভাইয়া, এটা 7 নাম্বার কোশ্চেনটা তুমি দেখো, এই দেখো। হ্যাঁ, আচ্ছা, এই দেখো 7 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, এই দেখো 7 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। এই দেখো এই 7 নাম্বার কোশ্চেনের মধ্যে ভাই দেখ অপশন কোনটা সবচেয়ে বড়। এই দেখ একদম কাটাই কটাই মাপলে দুইটা মোটামুটি কাছাকাছি, আর ওয়ার্ড গুলা বেশি দিয়ে ভাবলে এই দেখ এটার অপশন কিন্তু মানে একটু বড়, তাহলে এর অ্যান্সার হয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখ তো ভাইয়া তোর এই যে 6 নাম্বারটা দেখ তো কোনটা অপশন কোনটা বড়। এটা বি নাম্বারের অপশনটা বড়, তাই অ্যান্সার কি বি নাম্বার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানেও এই যে অনেকটা বলা চলে এটা কাছাকাছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরকমটা এটা 14 লাইনস দেখো, এটা অপশনটা বড়। তবে এখানেও দেখো তুমি 3 নাম্বারটা দেখো সবচেয়ে বড় অপশন যেটা, এটা কিন্তু অ্যান্সার হয়েছে। 2 নাম্বারটা তো সমান সমান, এখানে তো আর কিছু করার নাই। আর 1 নাম্বার কোশ্চেন কই, 1 নাম্বারটাও দেখো এরকমই আর কি। যাই হোক, তোমরা একটু এই জায়গাগুলো একটু খেয়াল করলে মোটামুটি শোনো, এই একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এই যে চোরামি বুদ্ধি আর এই যে বাটপাড়ি, এগুলা দিয়ে খবরদার আবার কোনোদিন বলবি না যে আমি স্যার আমাদেরকে এই সিস্টেম শিখাই দিয়েছে, এরকম কথা বলিস না। আমি যে আমার কাছে মনে হইলো বা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে এরকম মনে হইলো কালকে সকালে যেহেতু পরীক্ষা, তো অন্তত একটু টেকনিক, ওই যে কিছু কথা আছে না যে সামথিং ইজ বেটার দেন নাথিং, অন্তত ফেল করা চাইতে আন্দাজে মেরিয়া মেরিয়া যদি কিছু হয় আর কি, কপালে লাইগা যায় আর কি যদি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো 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 চলো, ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 9 নাম্বার কোশ্চেনের মধ্যে। দেখো কি আসছে, এই দেখো হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে কি? আমরা জানি সাদা হাতি। হ্যাঁ,
আচ্ছা দেখো, সাদা হাতি শাব্দিক অর্থ তো সাদা হাতি, কিন্তু আসলে কি সাদা হাতি? হোয়াইট এলিফ্যান্ট দ্বারা বোঝানো হয় হচ্ছে যে তোমার একটা অনেক অনেক বড় একটা বিষয় কিন্তু তেমন কাজে লাগে না। মানে তোমার কাছে মনে হয় একটা বিশাল গুরুত্বপূর্ণ এই এটা ওটা, কিন্তু আসলে ওটার কোনো ভ্যালু নাই। অনেক অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল কিন্তু তেমন কাজে লাগে না। তুমি একটু লিখে রাখতে পারো। কারণ লিখে কি লিখবো তাহলে আমি বাংলাটা? যে তোমার হচ্ছে অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়, দেখি এখন অ্যান্সার করবে না সবাই। এই যে বাটপারি টেকনিক শিখাইয়াও কিন্তু মানে বাটপারি টেকনিক শিখাইয়াও এক বিপদে বিপদে পড়বা না আরকি আমি বুঝতে পারছি। আচ্ছা দেখো, তাহলে অনেক ব্যয়বহুল কিন্তু কিন্তু তেমন কাজে লাগে না। তেমন কাজে কাজে লাগে না। ওকে? এই বাটপারি টেকনিক দেখে দেখেন এই যে অ্যান্সার দাগাই দিছে কিন্তু এটা, হ্যাঁ? এই যে বড় বড় অ্যান্সার যেটা, এই দেখো। আগে একটু একটু এখন তো ক্লাস করতে এখন একটু বুঝ। এটা পরীক্ষার হলে খাটাস। এখন একটু বুঝার চেষ্টা কর। বুঝছে? তাহলে rare and lucky charm, এটা হচ্ছে বিরল এবং ভাগ্যবান জাতীয় কিছু, মনোমুগ্ধকর কিছু বিষয়। নো, এরকমটা না। ওকে, an expensive মানে কি ব্যয়বহুল বাট ইউজলেস পসেশন, কিন্তু হচ্ছে মানে ইউজলেস মানে কি তোমার হচ্ছে অর্থহীন সম্পত্তি, এরকম কিছু আর কি। আ পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার, ওটা হচ্ছে ক্ষমতাশীল, ক্ষমতা জাতীয় রাজনৈতিক কোনো ফিগার। নো। আ সিম্বল অফ পিস, শান্তির প্রতীক। নো, এটাও না। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া? আশা করছি তাহলে তোমরা, হ্যাঁ, এই যে অর্ণব লিখেছো, সবাই এই টেকনিকটা ডু অর ডাই সিচুয়েশনটা ইউজ করবেন। আর স্যারের দোষ দিবেন না যদি ভুল হয়। সত্যি কথাই অর্ণব, তোমাকে ধন্যবাদ। আসলে এটা ধন্যবাদ যে তোমরা আবার এটা কিন্তু ধরো এই যে ধরো আমি যে টেকনিকটা সাজাই, এই যে বললাম এটা আসলে কিন্তু সিরিয়াস একটা কথা। মানে ডু অর ডাই সিচুয়েশন যখন মানে তুমি হচ্ছে পারবা কি পারবা না, মানে ওই মুহূর্তে গিয়ে তোমরা এটা ট্রাই করবা। তাছাড়া শুরুতে এই বড় অপশন তাহলে দাগাই দিয়ে এটা ভাই, এইটা দাগায় পরে কিন্তু মানে বিপদে পড়লে তখন দোষ দেবা যায় আমি স্যার এটা শিখাইছিল, ওনার এই টেকনিক খাটায় আমি পরে ফেল করে আইছি। খবরদার, আল্লাহর হস্তে মাপসা। এই জন্য মাঝে মাঝে কিছু মানে শর্টকাট কথা বলতেও ভয় পাই, যে এগুলা বলে ওরা আর এক বিপদে ফালাই দিব। এটা এই জন্য, কারণ ভাইয়া মনে রাখবা যে কোনো শর্টকাট টেকনিক আসলে এটা কিন্তু ওই যে শেষ মুহূর্তে মানে একদম ওই যে মরে যাচ্ছ, একটু গলার ভিতরে দিলাম একটু পানি, হ্যাঁ, ওই রকম সিচুয়েশনে কিন্তু এটা কাজে লাগাইতে পারো আর কি। তাছাড়া নরমালি মূল যেটা পড়াশোনা করে রুলস গুলা খাটিয়ে অর্থ অনুযায়ী এগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। সো ওইরকম উল্টাপাল্টা আবার ইয়া করবে না। ওকে ভাইয়া, আসো দেখো এরপর কি আসছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম নেইদার দ্য প্লেয়ার্স নট দ্য ক্যাপ্টেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আসছে, নেইদার, আর এই দেখো নর আসছে, দেখছো? নেইদার আর হচ্ছে নর। আমরা যদি ওই যে তোমরা একটু পড়েছিলা, দেখো মনে পড়ে কিনা, তোমার হচ্ছে নেইদার ডট ডট হচ্ছে নর। ওকে, আর তোমার হচ্ছে আইদার আইদার ডট ডট হচ্ছে তোমার কি বলে অর, তারপর হচ্ছে তোমার নট ওয়ানলি, নট ওয়ানলি ডট ডট হচ্ছে তোমার বাট অলসো, তাই না? নট ওয়ানলি বাট অলসো। এই যে জায়গাগুলা আমরা জানি, এখানে ধরো এখানে একটা সাবজেক্ট থাকে, হ্যাঁ, এই জায়গাটা একটা সাবজেক্ট থাকে, আবার এখানেও কিন্তু একটা সাবজেক্ট থাকে। সেই ক্ষেত্রে আমরা কোনটা, আমরা এই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা নিই, তাই না? পরবর্তী, হ্যাঁ, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটা তোমরা আগেও কয়েকবার তোমরা শিখেছো। সেই ক্ষেত্রে দেখো এই জায়গাটিতে দেখো একটু একটু খেয়াল করো ভাইয়া, যে আমার কি আসছে। তাহলে দেখো, তাহলে আমরা কোনটা অনুযায়ী নিব, তাহলে আমরা ক্যাপ্টেন অনুযায়ী কিন্তু সাবজেক্টটা নেব। আসসালামু আলাইকুম। জি জি, কে বলছেন আপনি? জি জি, কিন্তু আপনি ফোন দিয়েছেন কয়বার? তো যখন দেখলেন যে আপনি ফোন দিচ্ছেন আমি রিসিভ করছি না, তো বারবার আবার ফোন দিবেন? তো এই সেন্সে আপনি কেমনে টিচার হবেন? রাখেন। আচ্ছা দেখো, দ্য ক্যাপ্টেন, হ্যাঁ, তাহলে এটাকে সিঙ্গুলার, আমরা ভার্বটা তাহলে সিঙ্গুলারটা নিব। তাহলে আর নো, ওয়ার নো, হ্যাভ বিন নো। আচ্ছা ওকে, তাহলে কি নিব আমরা? এই দেখেন ওয়াজ, তাই না? তাহলে নেদার দ্য প্লেয়ার্স নট দ্য ক্যাপ্টেন ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে থাকলে তো আমরা জানি যে তোমার এখানে পাস্ট ভার্ব ফর্মটা গ্রহণ করতে হয়। ওকে, সো আশা করছি এটা বুঝতে পেরেছো। চলেন আমরা এরপর চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেনে। আমাদের কি আসছে, হুইচ WH কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট, তথা এই যে আন্ডারলাইন করা হয়েছে এই পার্টে আমরা কোন ধরনের WH কোশ্চেন এখানে এটা অনুযায়ী ব্যবহার করতে পারি। দেখো আসছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ব্লুজমড, ব্লুজম তো বুঝো মানে আস্তে 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 এরকম ফুটে ইয়া ওর অবস্থা, কিন্তু লিজেন্ডারি স্কাই ডাইভার, উনি হচ্ছে আস্তে আস্তে পর্যায়ক্রমে একজন লিজেন্ডারি স্কাই ডাইভার হয়েছে। স্কাই ডাইভার তো বুঝো মানে ওই যে আকাশে উড়ে বেড়ায়, এটা ওটা করে, এগুলা তোমরা যে ভ্যালেন্টিনা তেরেস্কোভার গল্প তো তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল, তাই না? ওইখান থেকে মূলত তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্রশ্নটা কিভাবে করতে পারি, হাউ ডিড ভ্যালেন্টিনা তেরেস্কোভা ব্লুজম, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কিভাবে উনি এটা হয়েছিলেন, তাহলে এই প্রশ্নটা কি করা যায়? নাকি হু ব্লুজম ইনটু আ লিজেন্ডারি স্কাই ডাইভার, কে হয়েছিলেন? নাকি হোয়াট ডিড ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিকাম, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কি হয়েছিলেন? হোয়াই ডিড শি বিকাম আ স্কাই ডাইভার, সে কেন স্কাই ডাইভার হয়েছিল? দেখো এই জায়গাটি হাউ, কিভাবে, এই কিভাবের কথাটা কিন্তু এখানে কি বলা নাই।
তাই না? এবার দেখো হোয়াই কেন হয়েছিলেন সে কথাটাও কিন্তু বলা নাই। এখানে কে হয়েছে? এই দেখো হু তথা আমরা হু কে হয়েছিলেন? এখানে কিন্তু দেখো দুইটা কোশ্চেন, হ্যাঁ? এখানে কি যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ব্লুজম তিনি হয়েছিল। আমার মনে হচ্ছে যে এইখানে হচ্ছে মানে এইটুকু হচ্ছে নিচে দাগ দেওয়া ছিল, বুঝছো? মূলত এইটুকু নিচে দাগ দেওয়া বোধহয় ছিল না আরকি, বুঝছো? যে তোমার হচ্ছে হোয়াট ডিড ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিকাম, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা হোয়াট ডিড কি হয়েছিলেন? কি হয়ে তথা এইটুকু যদি প্রশ্ন লিজেন্ডারি স্কাই ডাইভার এইটুকুর নিচে যদি দাগ দেওয়া হয় তাহলে এইটুকুর ডাব্লিউএস কোশ্চেনটা তোমার কি হতে পারে? তাহলে কি উনি কি হয়েছিলেন? তাহলে হোয়াট ডিড, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা অ্যানসার গ্রহণ করব কোনটা বলো তো ভাইয়া? ওকে ওকে, তাহলে অ্যানসার গ্রহণ করব এই দেখো হোয়াট ডিড ভ্যালেন্টিনা তেরেস্কোভা বিকাম, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা কি হয়েছিলেন। সো অ্যানসার নিচ্ছি আমরা সি নাম্বারটা, তাই না? ওকে ওকে, আশা করছি তোমরা না বি নাম ভাইয়া দেখো এই জায়গাটিতে যদি তোমার অপশন এইটুকু নিচে যদি দাগ থাকতো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা কি ব্লুজম ইনটু ইটা, তখন আমরা হু নিতাম যে কে 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 লিজেন্ডারি স্কাই ডাইভার হয়েছিলেন। সেক্ষেত্রে মানে এইটুকু নিচে যদি দাগ থাকতো তাহলে আমরা হু গ্রহণ করতাম। আর এইটুকু নিচে দাগ তার মানে হচ্ছে হোয়াট। এখানে মূলত এই লিজেন্ডারি স্কাই ডাইভার এইটুকু নিচে হচ্ছে দাগ দেওয়া। এইটুকুর প্রশ্নের উত্তরটা হলে আমরা কি হয়েছিলেন। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে তোমার সি নাম্বারটা। ওকে ভাইয়া? ওকে আচ্ছা, এরপর আসো দ্য ওয়ার্ড ফ্রাগাইল। দেখো ফ্রাগাইল এটা একটা কমন ওয়ার্ড এবং পরীক্ষায় খুব বারবার কিন্তু আসে, তাই না? ফ্রাগাইল ফ্রাগাইল শব্দের অর্থ কি বলতো? খুব সহজে ভেঙে যায়, তাই না? খুব সহজে ভেঙে যায়, তাই না? ভেঙে যায়। ওকে আচ্ছা, দেখো তাহলে খুব সহজে ভেঙে যায় এর কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। খুব সহজে ভেঙে যায় তার মানে এটা কি তোমার অত বেশি কঠিন তো না, একটু ইয়া আছে, তাই না? দেখো এই যে স্ট্রং মানে কি শক্তিশালী, এই দেখো তোমার ডিউরেবল মানে কি তোমার এটা কি স্থায়িত্ব বোঝায়, এই দেখো ডেলিকেট ডেলিকেট মানে কি নরম, খুব সহজেই ভেঙে যায় বেঁকে যায় এরকমটা, ফ্লেক্সিবল মানে তো নমনীয়, তাই না? সো অ্যানসার কোনটা গ্রহণ করব? অ্যানসার হচ্ছে তাইলে সি নাম্বারটা। মাশাআল্লাহ, এই তো তোমরা অনেকে অ্যানসার করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একটু অ্যানসার করার চেষ্টা করবা। হ্যাঁ হ্যাঁ, সবাইকে একটু অ্যানসার করার চেষ্টা করলে দেখি ইনশাআল্লাহ এগুলা তো তোমাদের পারা, এগুলা তো ধরো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই তো তোমাদের এগুলা লাগবে, কারণ গ্রামাটিক্যাল পার্টগুলো তো সকলের জন্য, বা এই যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো প্রত্যেকটা ভার্সিটির জন্যই, তাই না? ওকে আচ্ছা, এরপর আসো দ্য টার্ম ইউফেমিজম। দেখো দ্য টার্ম ইউফেমিজম, তাহলে ইউফেমিজম দ্বারা আমরা কি বুঝি? দেখো ইউফেমিজমের টার্মসটা আগে একটু বুঝো। সেটা হলো কেমন? ধরো তুমি আমার সাথে খুব রাফ বিহেভ করলে, খুব বাজে আচরণ করলে, উল্টাপাল্টা বেয়াদবদের মতো ব্যবহার করলে, কিন্তু আমি তোমার কাছে গিয়ে বললাম ভাইয়া তুমি কি কষ্ট পেয়েছো? তুমি কি এরকমটা কেন করছো আমার সাথে? হ্যাঁ, তুমি একটু ভালো মতো কথা বলো, তোমার কোনো দরকার তুমি ভালো মতো বললেই তো হয়, তুমি এভাবে রুক্ষ সূক্ষ্ম ভাষা, আমি তোমার একজন শিক্ষক হয়ে তুমি এরকমটা কেন আমার সাথে করছো? দ্যাট মিনস তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি। হ্যাঁ, দিস ইজ ইউফেমিজম। ওকে, ইউফেমিজম এটা খুবই চমৎকার একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রায়ই পরীক্ষায় আসে। সো বি সিরিয়াস এই ওয়ার্ডটার প্রতি, ঠিক আছে? তাহলে আমরা আমরা তাহলে এটাকে কোনটা নিতে পারি? দেখো তো হার্শ ওয়ে মানে কি তিক্ত একটা পন্থা অফ সেইং সামথিং, কিছু বলার একটা তিক্ত পন্থা, এটা কি নেওয়া যাবে ভাইয়া? নো। আচ্ছা, ওই যে তোমরা বাটপারি টেকনিক তুমি তো বিনা মাঠে এমনি বলে ফেলতে পারো। দেখো অ্যান ইনডিরেক্ট মিল্ড এক্সপ্রেশন, দেখো পরোক্ষভাবে মিল্ড এক্সপ্রেশন সাবস্টিটিউট ফর অ্যান অফেন্সিভ ওয়ান। দেখছো মানে কেউ একটা খারাপ ব্যবহার করবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি তার সামনে কি সুন্দর, হ্যাঁ, মিল্ড এক্সপ্রেশন, তার সাথে নমনীয় ভদ্রতা এটা আমি দেখাবো। আচ্ছা দেখো রিপিটিটিভ সেন্টেন্স অর্থাৎ পুনরাবৃত্তি জাতীয় কোনো বাক্য? নো। দেখো আ টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোন এক ধরনের বাজনা জাতীয় যন্ত্রপাতি, এটাও কি? নো। তার মানে অ্যান্সার হচ্ছে আমার এই দেখো বি নাম্বারটা। বাটপারি টেকনিক খাটাইলে এটার অ্যান্সার মোটামুটি তাও দেওয়া যাচ্ছে। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসো দেখো কি আসছে। ডিজিটাল লিটারেসি তথা হচ্ছে ডিজিটাল যে জ্ঞান যেটা, হ্যাঁ, লিটারেসি সাক্ষরতা, ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল জ্ঞানী ইজ নট জাস্ট অ্যাবাউট নোয়িং হাউ টু ইউজ আ কম্পিউটার। মানে ডিজিটাল লিটারেসি মানে তুমি জাস্ট একটা কম্পিউটার চালাইতে পারো, এটাই কি যথেষ্ট? নো, আরো কি বলা হয়েছে? ইট ইজ অ্যাবাউট নেভিগেটিং, নেভিগেটিং মানে কি চলাফেরা করা, হ্যাঁ, চলাফেরা করা, হ্যাঁ, দ্য ডিজিটাল ওয়ার্ল্ড সেফলি অ্যান্ড ক্রিটিক্যালি। মানে এটার অর্থ হচ্ছে তোমাকে ডিজিটাল ওয়ার্ল্ডে সেফলি কিভাবে চলাফেরা করতে হয় বা ক্রিটিক্যালি কেমনে কি করতে হয় এই বিষয়গুলিও তোমাকে জানতে হবে। তথা তুমি যে এই আধুনিক যুগের একজন শিক্ষিত ছেলে, আধুনিক যুগের একজন শিক্ষিত মেয়ে, তুমি এটার প্রমাণ কি শুধুমাত্র তুমি একটা কম্পিউটার চালাইতে পারো, তুমি একটা ডিভাইস কন্ট্রোল করতে পারো, দিস ইজ এনাফ? নো, তোমাকে কি করতে, তোমাকে সবকিছু ক্রিটিক্যালি সেফলি এটা কেমনে নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয়গুলিও তোমাকে বুঝতে হবে। বলা হচ্ছে দিস মিনস, তাহলে এই কথাটির অর্থ আসলে কি যদি আমরা দেখি,
এভরিওয়ান প্রত্যেক, হু ইউজ যারা ব্যবহার করে আ কম্পিউটার ইজ ডিজিটালি লিটারেট, যে যারা কম্পিউটার ব্যবহার করে তারা সকলেই কি ডিজিটালি লিটারেট? নো, এরকম কোনো কথা এটার অর্থ না। এবার কি টেকনিক্যাল স্কিলস, অর্থাৎ হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা আর মোর ইম্পর্টেন্ট দ্যান সেফটি, নিরাপত্তার চাইতে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরকম কি কোনো কথা বলা হয়েছে? নো, বাটপারি টেকনিক খাটাও অ্যান্সার হয়ে যাবে এখানেও। ক্রিটিক্যাল থিঙ্কিং তথা হচ্ছে যৌক্তিক, যৌক্তিক চিন্তা ভাবনা ইজ এসেনশিয়াল পার্ট অফ বিং ডিজিটালি লিটারেট। ডিজিটালি লিটারেটের ক্ষেত্রে তোমার এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা অত্যাবশ্যক, এটা না থাকলে তোমার হবে না। তার মানে এই রকম কথাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ইজ ডেঞ্জারাস প্লেস ফর অল। দ্য ডিজিটাল ওয়ার্ল্ডটা হচ্ছে সকলের জন্য ডেঞ্জারাস, এরকম কথা কি এই বাক্যগুলি দ্বারা বোঝানো হয়েছে? নো, এই বাক্যগুলি দ্বারা বোঝানো হয়েছে তুমি শুধুমাত্র একটা কম্পিউটার চালাইতে পারো ডিজিটাল লিটারেসি মানে নো নো, তোমাকে এটা কেমনে এত এই যে সবকিছু সেফলি কতটা রাখা যায়, সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায়, এইটার দক্ষতা যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তুমি একটা কম্পিউটার চালাইতে পারো, কিন্তু কম্পিউটারে এমন কিছু উল্টাপাল্টা তোমার হুটহাট ভিতরে মনে করো তোমার ফাইলগুলো ছিল, ফাইলগুলো হজবরল হয়ে বাস বাইরে ফ্লাশ হয়ে গেলে তো তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল, যদি এমন উল্টাপাল্টা কিছু কম্পিউটারে তুমি রেখে থাকো, তাই না? তার মানে তোমার ডিজিটাল ডিজিটাল লিটারেসি মানে হচ্ছে সবকিছু একদম তোমাকে বলতে পারে সেফলি এবং সবকিছু ইয়েতে রাখতে হবে, সেই যোগ্যতা সেই দক্ষতা তোমাকে অর্জন করতে হবে, সেই কথাটাই কিন্তু মূলত বোঝানো হয়েছে। ওকে, আশা করছি তাহলে এটাও বুঝতে পেরেছো। চলো এরপরে চলে যাচ্ছি দা ইনডিরেক্ট ফ্রম। এই দেখো এটা ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসছে, ওরা কিন্তু ন্যারেশন থেকে প্রতি বছর কোশ্চেন করে, তো সো তোমার ন্যারেশন থেকে একটা কোশ্চেন কিন্তু কমন, আশা করি তুমি পারবা। দা টিচার এই যে সেড টু দা স্টুডেন্ট, হ্যাঁ, হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তাই না? কেন তুমি গতকালকে অনুপস্থিত ছিলা? ওকে, হ্যাঁ ছিলা, এই দেখো এটা তো ইজিলি পারবা, এটা তো না পারার তেমন কিছুই নাই, তাই না ভাইয়া? হ্যাঁ, একদম না পারা, ইজিলি পারবা এটা। তাহলে দা টিচার সেড টু থেকে কি হবে আমাদের? আস্কড হবে। তাহলে দা টিচার দা টিচার দা টিচার দা টিচার, দেখো আস্কড, ওকে এটা টোল দিছে, আমি আগেই বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেখো এখানে কি আসছে? দা স্টুডেন্ট দা স্টুডেন্ট দা স্টুডেন্ট, ওকে দা স্টুডেন্ট আসবে কি হোয়াই, তাই না? তাহলে হোয়াই, তাহলে ইফ, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে দুটো আমার শেষ। তাহলে দেখো হোয়াই, এই দেখো হোয়াই, এরপরে কি আসছে? ইউ, এই যে ইউ, ইউ দ্বারা কি? দা স্টুডেন্ট দ্বারা কি? হি, তাই না? এই দেখো হি আসছে কি? ওয়ার, তাহলে ওয়ার থেকে কি হবে? এটা আছে তোমার কি? ভি2, ভি2 থাকলে কি হবে ভাইয়া? হেড প্লাস ভি, তাই না? ওকে, আচ্ছা তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো হ্যাড বিন, তাই না? তাহলে এই দেখো এই যে হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস, आंसर হচ্ছে আমার বি নাম্বারটা। কত ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারলাম, তাই না ভাইয়া? খুব ইজিলি, জাস্ট ন্যারেশন পারলে পারে, এ প্রশ্ন কোনো প্রশ্নই না, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা এরপরে আসেন, দেখেন কি আসছে? দা প্লেন ড্যাশ অন টাইম, দেখো সময় মতো, হ্যাঁ, ডিসপাইট দ্য ফগ, ফগ মানে কি ভাইয়া? কুয়াশা, তাই না? কুয়াশা থাকা সত্ত্বেও, কুয়াশা, হ্যাঁ, কুয়াশা থাকা সত্ত্বেও তোমার প্লেনটা সঠিক সময়ে ল্যান্ড করেছে, উড্ডয়ন, তাই না? এই দেখো টুক, টুকের সাথে কি বসে তা তো আমরা জানি, দেখি এই যে টুক টুক অফ, তাই না? এই দেখ টুক অফ, তাই তো? টুক অফ ইয়া করেছিল, এন্ড উই ল্যান্ডেড, হ্যাঁ, আমরা অবতরণ করেছি কোথায়? লন্ডন। লন্ডন কি একটা স্থান? স্থানের পূর্বে বড় স্থান, তারপরে কি বলছে ভাইয়া? ইন 3 আওয়ার্স লেটার, 3 ঘন্টা পরে আমরা সেখানে নেমেছিলাম, ল্যান্ড করেছিলাম। তার মানে দ্য প্লেন টুক অফ অন টাইম ডিসপাইট দ্য ফগ, কুয়াশা থাকা সত্ত্বেও প্লেনটা কি সঠিক সময়ে কি টুক অফ করেছিল, উড্ডয়ন করেছিল। টুক অফ মানে কি? টেক অফ মানে উড্ডয়ন করেছিল। এন্ড উই ল্যান্ডেড ইন লন্ডন 3 আওয়ার্স লেটার, 3 ঘন্টা পর আমরা লন্ডনে ল্যান্ড করেছিলাম, অবতরণ করেছিলাম, তাই না? সো অ্যান্সার নিচ্ছি আমরা কোনটা বলতো? টুক অফ আর হচ্ছে ল্যান্ডেড ইন। এমডি সাব্বির রহমান, উড্ডয়ন করা, অবতরণ করা, মাশাআল্লাহ। ওকে, এরপর আসো দা আর্কিটেকচারাল রুইন্স অফ দা এনশিয়েন্ট সিটি, একটু খেয়াল করো, হ্যাঁ, দা আর্কিটেকচারাল রুইন্স অফ দা এনশিয়েন্ট সিটি, এটা হচ্ছে প্রাচীন শহরের যে স্থাপত্যর যে ধ্বংসাবশেষ, সেটা হুইস যেটা, এই দেখো হেড, বা কি আসছে? হেড এরপর, হ্যাঁ, এটা এত পড়াও লাগতেছে না, ইজিলি ধরো আমরা ধরে ফেলবো এটা। হেড এরপর কি? ভি3 হয়, তাহলে তুমি দেখো নিচের অপশনগুলোতে খেয়াল করে দেখো ভাইয়া, এটা কি ভি3? নো, তাহলে 1 নাম্বার এটা বাদ। এটা কি ভি3? নো, 1 নাম্বার এটা বাদ। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা এই দেখো, এটা হয়তো থাকে, এই দেখো কি আসবে? ভি3 একমাত্র, এই দেখো লেন। এই যে আমি এই স্লাইডটাও নিয়েও আসছি তোমাদেরকে, একটু খেয়াল করে দেখো। এই যে লাই মানে কি? শয়ন করা, লাইলে লেন, আর দেখো লাই মানে মিথ্যা বলা, লাইট, এই দেখো লাইট, দেখছো? লে ডিম পাড়া বা স্থাপন করা, এই দেখো। তার মানে এই যে লাই থেকে লাইট যেটা, এটা কি? মিথ্যা বলা, কিন্তু এখানে তো মিথ্যা বলা জাতীয় অর্থ দিচ্ছে না, তাই না? সো এটা তো আমরা এমনিতেই বাদ। তাহলে বোঝা যাচ্ছে প্রশ্ন বুঝি আর না বুঝি, অ্যান্সার আমার বি নাম্বারটা হচ্ছে। দেখো আমি বিগত তো প্রায় ১,৫০০ এমসিকিউ, তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তারা দেখেছো আমি অ্যানালাইসিস করিয়েছি, সবগুলাতে ঘুরে ফিরে একটা জিনিস খেয়াল করে দেখেছো, কখনো তুমি প্রশ্ন দেখে উত্তর করতে পারো, কখনো প্রশ্ন দেখে উত্তর করতে পারো না, তোমাকে অপশনের সহযোগিতা নিতে হয়। কখনো তুমি রুলসের মাধ্যমে পারো, কখনো তুমি অর্থের মাধ্যমে পারো। ভাইয়া সবকিছু মিলে সমন্বিত ভাবেই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। ওকে, তো দেখো সেই ক্ষেত্রে আমরা হ্যাড কি দিচ্ছি? লেন। তাহলে একটা যখন পেয়ে গিয়েছি, বাকি তিনটাও কেটে ফেলেছি, তাহলে বোঝা যাচ্ছে অ্যান্সার এটা হবে। তারপর আমরা একটু সামনে আরেকটু এগিয়ে দেখি, এটা কি? দেখো ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী, দেখো বিনিথ মানে হ্যাঁ, বিনিথ দ্য স্যান্ড, তথা হচ্ছে বালির নিচে, তাই না? ফাইনালি চূড়ান্ত ভাবে, হ্যাঁ,
টু লাইট ডিউরিং দ্য এক্সকাভেশন, তথা হচ্ছে খননের সময়টাতে এটা চলে আসতো। তাহলে আসলে এটা কি, তাহলে পাস্টকে ইঙ্গিত করছে, তাহলে পাস্টকে ইঙ্গিত সেখানেও তাহলে আমাদের কি হবে, ভি2 হবে। এই দেখো এটাও তাহলে এই দেখো ভি2 হয়ে গেল। তার মানে পুরোটা মিলে অর্থটা হচ্ছে এমন, দ্য আর্কিটেকচারাল রুইন অফ দ্য এনশিয়েন্ট সিটি, দ্য প্রাচীন শহরের স্থাপত্যের যে ধ্বংসাবশেষ, সেই জিনিসগুলি হুইচ হ্যাড লেন, হ্যাঁ, যেটা শুয়ে আছে ওখানে ছিল, ফর সেঞ্চুরিজ, হ্যাঁ, বিনিথ দ্য স্যান্ড, বালির নিচে, এই বিষয়গুলা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এটা ছিল, হ্যাঁ, ফাইনালি চূড়ান্ত পর্যায়ে অবশেষে কেম টু লাইট, আলোর দেখা পেল, তার মানে এটা প্রকাশ পেয়ে গেল ডিউরিং দ্য এক্সক্যাভেশন, তথা খনন করার পর। তথা হচ্ছে আমাদের যে স্থাপত্যের যে বিভিন্ন নিদর্শন, মাঝে মধ্যে আমরা শুনি অমুক জায়গায় এটা উঠে গিয়েছে, অমুক জায়গায় এটা দেখতে পাওয়া গিয়েছে, বলি না আমরা অনেক সময়, এটা কি বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এটা তো মাটির নিচে ছিল, হ্যাঁ, মাটির নিচে ছিল এটা, এরপর যখন আমরা খনন করলাম, খনন করার পর ফাইনালি এটা আমাদের সামনে চলে আসে, এই কথাটাই এটার মধ্যে বোঝানো হয়েছে। ওকে, সো অ্যান্সার হচ্ছে সর্বসাকুল্যে আমাদের বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ওকে, এরপর আসো। এবার কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং প্যাসিভ ভয়েস। দেখো ভয়েস থেকে কোশ্চেনটা করেছে, কথাটা বুঝিও, ভয়েস থেকে কোশ্চেনটা করেছে, কিন্তু দেখো কোশ্চেনটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন, দিস ইজ সাস্টিয়ান কোশ্চেন, যে ভয়েস থেকে কোশ্চেন, তুমি দেখো তো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং ভয়েস চেঞ্জ, তথা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোন কথাটা, সরি ভয়েস কি, প্যাসিভ ভয়েস, সরি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোন ধরনের কথাটা নিচের কোনটা সত্য। তুমি অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন আসে যে প্যাসিভ ভয়েসের একটা ভয়েস তোমাকে করতে দেয়, আর একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোন কথাটা সত্য নিচের, এটা আপনি একটু আইডেন্টিফাই করেন। চলেন আমি একটু আমরা 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 একটু দেখি কি আসছে। প্যাসিভ ভয়েস আমরা জানি এটা তো সাবজেক্টটা উচ্চ অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ, এটা দেখো কি আসছে, দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন, তো তার সাবজেক্ট হচ্ছে তার কার্যটা সম্পাদন করে। প্যাসিভ ভয়েসে কি সাবজেক্ট তার ইয়েটা সম্পাদন করে? নো, তাই না? যেমন এই যে আমরা বলি না রাইস ইজ ইটেন, তাই না? কি বললাম, রাইস ইজ ইটেন, খেয়াল করো, ভাত খাওয়া হয়, কে খায়? আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, তাই না? ভাত খাওয়া হয়, তার মানে সরাসরি এই যে যেটা সাবজেক্ট হিসেবে তুমি এখানে দেখতে পাচ্ছ, এ কিন্তু এর কাজটা করতে পারছে না, তার মানে এই এ নাম্বার অপশনটা কিন্তু আমাদের সত্য নয়। বি নাম্বারটা দেখো বাটপারি টেকনিক খাটায় এটা মানে পারা যাবে। দেখো দ্য ফোকাস ইজ অন দ্য অ্যাকশন, তথা কাজের উপরে ফোকাস করা হয়, এন্ড দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, এবং হচ্ছে অ্যাকশনের যিনি গ্রহণকর্তা তার দিকে আমরা ইয়াটা করে থাকি। দিস ইজ ট্রু সেন্স ফর প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে নিচেরটা আরো দেখি, ইট ইজ অলওয়েজ ইউজড, এটা সবসময় ব্যবহার করা হয়, ইন ইনফর্মাল টকিং, নো, এরকম কোনো কথাই নয়। ইট নেভার ইউজ, এটা কখনোই ব্যবহার করা হয় না। দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, ভার্বের হলো পাস্ট পার্টিসিপল বলে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না, এটা ডাহা মিথ্যে কথা না? আমরা জানি সব সময় প্যাসিভ ভয়েস মানে, শর্টকাট কথা, প্যাসিভ ভয়েস মানেই ভিতরি, প্যাসিভ ভয়েস মানেই ভিতরি, প্যাসিভ ভয়েস মানেই ভিতরি, তাই না? সো এটা তো সত্য নয়, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? এটাও কিন্তু চোরামি টেকনিক খাটিয়ে তুমি কিন্তু অ্যান্সার করতে পারছো, তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, হোয়াট টাইপ অফ কন্ডিশনাল ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সে কোন কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে। দেখছো তোমরা কন্ডিশনাল সেন্টেন্স তো নরমালি কন্ডিশনাল করো, কিন্তু দেখো এখানে দেখো সাস্টেইন কোশ্চেনটা কেমন, তুমি তো নরমালি তোমাকে কন্ডিশনাল থেকে প্রশ্ন করবে, এটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে তুমি এটা আইডেন্টিফাই করো। আর এখানে কোশ্চেন করছে, এটা কোশ্চেন দিয়ে বলছে, এটা বলো এটা কোন কন্ডিশনাল। ইফ আই হ্যাড উইংস, যদি আমার পাখা থাকতো, দেখো ইফ, এই দেখো দিয়েছে হ্যাড উইংস, তুমি বলো, আসলে কিন্তু একটু প্যাচ লাগানো কোশ্চেন। তোমার সমস্যা হলো তুমি যখনই হ্যাড দেখো, মাথার মধ্যে হ্যাড যেহেতু আসছে, তাহলে তো এটা পাস্ট পারফেক্ট, তার মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। কিন্তু মনু খবরদার, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, কারণ এই হেডটা কি ভাইয়া পাস্ট, হ্যাঁ পাস্ট, তো এখানে ভি2 হিসেবে আসছে না, ভি2, এরপরে তো কোনো ভি3 নাই, যদি ভি3 থাকতো তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাইতো, তখন এটা থার্ড কন্ডিশনালে চলে যেত, কিন্তু এটা থার্ড কন্ডিশনালে যাওয়ার সুযোগ নেই, কি তোমার 2C, তা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সো এটা নয়, অ্যানসার হচ্ছে কি এই যে এটা, অনেকে কিন্তু এই যে এটা কিন্তু দাগাবা, কিন্তু খবরদার ভাইয়া এটা কিন্তু না। আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং, এই দ্য ক্লোজেস্ট অফ দ্য মিনিং, হ্যাঁ ক্লোজেস্ট মিনিং মানে তোমাদেরকে বলেছিলাম এর আগেও কি, তোমার হচ্ছে সিনোনিম, তাই না? এই দেখো সিনোনিম দেখো, অফ দ্য ওয়ার্ড দেখো মেলানচোলি, বলো মেলানচোলি শব্দের অর্থ কি? মেলানচোলি শব্দের অর্থটা জানলে এটা তোমাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। আমরা জানি মেলানচোলি শব্দের অর্থ হচ্ছে গভীর দুঃখ, তাই না? অনেক দুঃখ, তাই না? গভীর দুঃখ যাকে আমরা বলছি। ওকে, আচ্ছা দেখো তাহলে সেক্ষেত্রে দেখো তো একটু, এক্সট্রিম এক্সাইটমেন্ট মানে হচ্ছে চরম উত্তেজনা, নেওয়া যাবে এটা? নো। দেখো ডিপ স্যাডনেস মানে কি, গভীর দুঃখ, মনে হচ্ছে এটা নেওয়া যেতে পারে। সাডেন অ্যাঙ্গার মানে কি, হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ রাগ। নো। টোটাল কনফিউশন মানে একদম পুরাপুরি সন্দেহ, নো, এটাও নো। অ্যান্সার হচ্ছে আমার তাহলে বি নাম্বারটা। ওকে ভাইয়া, ওকে, আচ্ছা এরপর আসো, আ পারসন, দেখো ওকে সবাই অ্যান্সার, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা, এরপরে আসেন দেখি আমরা 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার করেন। হ্যাঁ, 25 নাম্বার কোশ্চেন। 25 নাম্বার দেখো কি আসছে, আ পারসন হু ইজ ফোর্সড, আবার দেখো হু ইজ ফোর্সড, যাকে যার চাপ প্রয়োগ করা হয়েছে টু লিভ, ত্যাগ করতে, দেয়ার কান্ট্রি, তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ইন অর্ডার টু মানে কি, জন্য, তাই না, ইন অর্ডার টু এসকেপ ওয়ার, যুদ্ধে পলায়নের জন্য। হ্যাঁ, আচ্ছা দেখো কি তোমার হচ্ছে পারসিকিউশন, পারসিকিউশন মানে কি, নির্যাতন। হ্যাঁ, নির্যাতনের জন্য, অথবা দেখো ন্যাচারাল ডিজাস্টার, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা চলে গিয়েছে, এরকম কিছুকে কি বলা হয়, তথা আ পারসন হু ইজ, তুমি আগে প্রশ্নটা বুঝো, আ পারসন হু ইজ ফোর্সড, এমন একজন ব্যক্তি যাকে চাপ প্রয়োগ করা হয়েছে, কিসের জন্য, টু লিভ দেয়ার কান্ট্রি, তাদের দেশটা ছাড়ার জন্য, যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, ইন অর্ডার টু এসকেপ ওয়ার, হয়তো যুদ্ধ বেঁধেছে, যুদ্ধ, এই এলাকায় যুদ্ধ, এখন তোমরা এখান থেকে চলে যাও, থাকলে এখানে নির্যাতিত হবা, চলে যাবে এখানে, অথবা যে কোনো কারণে নির্যাতন করা হয়েছে, অথবা ন্যাচারাল ডিজাস্টার, তথা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এক কথায় এলাকায় থাকার মতো অবস্থা নাই, যদি কোনো ব্যক্তি এরকম অবস্থায় বাধ্য হয়ে যদি কোথাও চলে যায়, তাকে কি বলা হয়, তোমরা জানো যে তাদেরকে বলা হয়েছে শরণার্থী, তাই না, তাদেরকে বলা হয় কি বলতো, শরণার্থী, তথা এই যে রিফিউজি, তাই না, এই যে শরণার্থী। ওকে, আমাদের টুরিস্ট মানে তো ভ্রমণকারী, টুরিস্ট শব্দের অর্থ কি তোমার, ভ্রমণকারী, ডিপ্লোম্যাটিক মানে কি, কূটনীতিক। হ্যাঁ, আচ্ছা, তারপরে রিফিউজি মানে কি, শরণার্থী, মানে এই যে শরণার্থী, তারপরে তাদেরকে আমরা কি বলে থাকি, শরণার্থী। অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা, মাশাআল্লাহ, জি, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে সি নাম্বারটা। ওকে, আর দেখো তোমার হচ্ছে এক্সপাট্রিয়েট শব্দের নিজের ইচ্ছায় অন্য দেশে বসবাসকারী ব্যক্তি, এই যে এক্সপাট্রিয়েট মানে হচ্ছে নিজের ইচ্ছায়, আমি একটু লিখে দিচ্ছি এখানে, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় অন্য দেশে বসবাসকারী ব্যক্তি, বসবাসকারী ব্যক্তি। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা 26 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। সাকসেস কনসিস্ট, আমরা জানি কনসিস্টের সাথে কি বসে ভাইয়া, কনসিস্ট অফ, তাই না, কনসিস্ট অফ শব্দের অর্থই হচ্ছে তোমার কি, গঠিত, তাহলে সাকসেস কনসিস্ট অফ তথা হচ্ছে সফলতা গঠিত, গোয়িং ফ্রম ফেইলুরি টু ফেইলুরি, তথা একটার পর একটা ব্যর্থতা দ্বারাই একসময় তুমি সফলতা অর্জন করবা, উইদাউট লস, লসের সাথে কি, লস অফ, ক্ষতির, ইনথুসিয়াজম, উৎসাহ উদ্দীপনা একসময় তোমার আসবে, তথা এই যে তোমরা ধরো ঢাবিতে পরীক্ষা দিয়েছো, হয় নাই, তোমার হয়তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছো, হয় নাই, মানে একটার পর একটা ব্যর্থতা তোমার চলে আসছে, তাই বলে কি তুমি থেমে যাবা, নো, কারণ হচ্ছে তোমার সফলতা কিন্তু হাজারো ব্যর্থতার সমন্বয়েই কিন্তু একটা সফলতা, অনেকবার ব্যর্থ হয়ে এরপর তুমি সফল হবে ইনশাল্লাহ। সামনে তোমাদের এই যে স্বাস্থ্যের পরীক্ষা কালকে, এরপর তোমার রাজশাহীর পরীক্ষা, তোমাদের এই ইউনিট ওয়ালাদের 17 তারিখে, বি ইউনিট ওয়ালাদের তোমাদের 24 তারিখে, এরপর তোমাদের হাজী দানেশের পরীক্ষা আছে, কুমিল্লার পরীক্ষা আছে, গুচ্ছের পরীক্ষা আছে, ভাই এখন তো সামনে অনেকগুলো অপশনস তোমার কাছে তো আছে, সো এগুলাতে একটু চেষ্টা করো, আশা করি কোনো না কোনো জায়গায় তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং মন খারাপ না করে লেগে থাকো শেষ পর্যন্ত। তাহলে আমার পাইলাম এখানে অফ অফ, তাই না, এই যে তাহলে বি নাম্বারটা অ্যান্সার, তাই না, দুই জায়গায় আমরা তাহলে অফ অফ পেয়ে গেলাম, সো আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর চলে আসো, হি সেইড টু হার, সে তাকে বলল, ইউ হ্যাভ ফিনিশড দ্য টাস্ক, তুমি কাজটা কমপ্লিট করেছো, হ্যাভেন্ট ইউ, তুমি করেছো কি, এরকমটা বলা হলো। ওকে, সো আমরা যদি একটু দেখি, হি সেইড টু হার, এবং দেখো লাস্টে কি আসছে, কোশ্চেন মার্ক আসছে, তার মানে দেখি হি তাহলে আস্কড, তাই না, তো হি আস্কড হার। ওকে, হি এখানে কি টোল্ড হার, এটা বাদ দিয়ে দিলাম যেহেতু আস্কড আছে। ওকে, এরপর আসো, এই যে ইনভার্টেড কমা উঠে কি, তাহলে কি হবে ভাইয়া, ইফ অথবা ওয়েদার, তাই না, তাহলে আমরা দেখো এই যে ইফ পাইলাম, এটা তো এমনি, এটা তো বাদ দিয়ে দিয়েছি আমরা, শেষ। এই দেখো ওয়েদারও পেয়েছি, ইফও পেয়েছি। ওকে, এরপর কি দেখো ইউটা কি সেকেন্ড পারসন, এই যে হা, তথা কি সি হবে তাহলে, তাই না, এই দেখো সি পাইলাম। ওকে, এখানেও সি পাইলাম, এখানেও ভাইয়া সি পাইলাম, তাই না, তিন জায়গায় কিন্তু আমরা সিটা পেয়ে গিয়েছি। ওকে, আর এরপর কি আসছে, হ্যাভ ফিনিশড, তাহলে হ্যাভ ফিনিশড থেকে কি প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড ফিনিশড, এই দেখো এই দেখো হ্যাড ফিনিশড, আর এখানে কি হ্যাজ ফিনিশড আমরা নিতে পারছি না, শুধু ফিনিশড নিতে পারছি না, তার মানে অ্যান্সার এর বাকিটা বুঝে ফেললাম, আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে হ্যাড ফিনিশড দ্য টাস্ক। ওকে ভাইয়া, সো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি এটা তো খুব সহজেই তোমাদের পারার কথা। এরপর চলো হচ্ছে আমাদের 28 নাম্বার কোশ্চেন, দা টার্ম ডায়াসপোরা, এই দেখো ডায়াসপোরা, ডায়াসপোরা মানে বুঝো দেশান্তর, যাকে আমরা বলি, হ্যাঁ, দেশান্তর, রেফার্স টু পিপল, মানে এমন জনগণকে নির্ভর করে, যে বলে যে ডায়াসপোরা বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের একটা ওয়ার্ড আগে ছিল, এটা যে ডায়াসপোরা, দেশান্তর, তথা এই যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে জীবিকার উদ্দেশ্যে যে তারা যে যায়, একে বলা হয় কি, ডায়াসপোরা বলা হয়। তো দেখো লিভ ইন দেয়ার ওন ভিলেজ, তারা তাদের নিজস্ব গ্রামে বসবাস করে, এটা কি ডায়াসপোরা বোঝায়, নো, এই দেখো বড়টা মনে দিলে মনে হতে পারে, হ্যাভ বিন ডিসপার্সড, এই দেখো দেখছো, তারা বাদ চলে গেছে, ফ্রম দেয়ার অরিজিনাল হোমল্যান্ড, তারা তাদের নিজস্ব ভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে ইনকামের জন্য, হ্যাঁ, ডিসপার্সড। ওকে, এটা বড় অ্যান্সার, মানে এটা মানে হতে পারে, যেহেতু শাস্ত্রের কোশ্চেন তো হতে পারে, মানে অর্থের সাথেও কিন্তু মিলে গেছে। আর ট্রাভেলিং ফর আ হলিডে, তারা ছুটির দিনের জন্য ভ্রমণ করতে যায়, নো, এরকম কিছু। ওয়ার্ক ইন দা গভর্নমেন্ট, সরকারের কাজ করে, নো, এটাও না। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। অ্যান্সার কোনটা আমাদের 28 নাম্বারের হচ্ছে বি নাম্বারটা। ওকে, এরপর আসো দেখো
দ্য ম্যানেজার অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, হ্যাঁ, দ্য ম্যানেজার অ্যাকসেপ্টেড গ্রহণ করলো দ্য প্রপোজাল ইয়াটা উইথ আ পিঞ্চ অফ সল্ট। এই দেখো আ পিঞ্চ অফ, উইথ আ পিঞ্চ অফ সল্ট ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দেখো একটু, পিঞ্চ অফ সল্ট মানে বুঝো, মানে কিছুটা সন্দেহ বা সতর্কতার সাথে কোনো কিছু গ্রহণ করা। হ্যাঁ, কিছুটা সন্দেহ বা সতর্কতার সাথে, পিঞ্চ অফ সল্ট মানে হচ্ছে, তুমি এটা লিখে রাখতে পারো, কিছুটা সন্দেহ, তোমার হচ্ছে কিছুটা সন্দেহ, সন্দেহ বা সতর্কতার সাথে, হ্যাঁ, সতর্কতার সাথে, সতর্কতার সাথে কিছু গ্রহণ করা, কিছু গ্রহণ করা। ওকে, সেটা হলো কেমন, ধরো আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, চিন্তা করে এটা কি ঠিক হবে কিনা, আচ্ছা নেই, তবে একটু সাবধানতা অবলম্বন করে আমরা নেই, এটাকে বলা পিঞ্চ অফ সল্ট। ওকে, তো দেখো তো, অ্যাডেড সল্ট টু দ্য পেপার, তো কাগজের সাথে সল্টটা অ্যাড করা, নো, ওয়াজ ভেরি হ্যাপি, নো, এদের অ্যাকসেপ্টেড ইট উইথ ডাউট, দেখছো এদের কিছুটা সন্দেহের সাথে, অর স্কেপটিসিজম মানে কিছুটা সতর্কতার সাথে, এই যে বড় অ্যানসার হিসেবে তাও এটা কাজে লেগে গেছে। রিজেক্টেড ইট ইমিডিয়েটলি, নো, এরকমটা না, অ্যানসার হচ্ছে আমার সি নাম্বারটা। তথা এখানেও কিন্তু আমাদের ওই চোরামি বুদ্ধির টেকনিকটা কিন্তু মোটামুটি একটু হলেও কাজে লাগলো, যে না অ্যানসার যেটা বড় ওটাও অর্থের সাথে কিন্তু মিলে যাচ্ছে আর কি। কারণ আসলে তোমাকে শুরুতে একটা বললাম না, যে আমি বিগত যত কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে এই ক্যাটাগরির উত্তরগুলা বড়টাই বেশি হচ্ছে, মানে 100টার মধ্যে মানে 98টাই এরকমই অ্যানসার হচ্ছে আর কি। ওকে, আচ্ছা এরপর আসো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার টু প্রিসাইজ। দেখো প্রিসাইজ, আমরা জানি প্রিসাইজ শব্দের অর্থ কি, তোমার নির্ভুল, তাই না, একদম সঠিক। হ্যাঁ, প্রিসাইজ শব্দের অর্থ হচ্ছে তোমার কি, নির্ভুল, সঠিক যাকে আমরা বলি। এখন দেখো ভ্যাগু, আমি ভ্যাগু শব্দের অর্থ কি, অস্পষ্ট, তাই না, অস্পষ্ট যেটা, অ্যাকুরেট মানে কি সঠিক, রাফ তো রাফই আমরা বলি খুব খারাপ বাজে, আচ্ছা অ্যাকুরেট তো সঠিক, এটা আবার কে না জানে। আচ্ছা এবার দেখো রাফ মানে কি বাজে বা খারাপ যাকে আমরা বলি। ওকে, রাফ না, রাফ বিহেভ কেন করছো। এস্টিমেটেড মানে হচ্ছে ধারণা প্রসূত বা কল্পনা প্রসূত, যাকে ধারণা প্রসূত। ওকে, সো দেখো তো সিমিলার হিসেবে নির্ভুল, তাহলে এই যে অ্যাকুরেট, তাই না, এই যে আমরা অ্যানসার নিতে পারছি, তাহলে হচ্ছে অ্যাকুরেট। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর আসুন 32 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড দ্য রিপোর্ট ড্যাশ বাই ইভিনিং। এই দেখো, দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড চেয়েছিল দ্য রিপোর্ট, রিপোর্টটা চেয়েছিল কেমন, কিভাবে রিপোর্টটা চেয়েছিল, হ্যাঁ, বাই ইভিনিং। দেখো তো একটু অ্যানসার করতে পারো কিনা, দেখি তোমরা একটু অ্যানসার করতে পারো কিনা, অ্যানসার করো তো ভাইয়া। তার মানে প্রিন্সিপাল কি, লিখিত, সন্ধ্যার মধ্যে লিখিত রিপোর্টটা চেয়েছিল, তাই না, এই দেখো লিখিত, লিখিত রিপোর্ট, লিখিত বলতে কি, এই দেখো, হ্যাঁ, দ্য রিপোর্ট রিটেন বাই ইভিনিং, তাই না। ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। স্যার কুমিল্লার জন্য একটা চূড়ামি বুদ্ধি চাই, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, কুমিল্লার আগে দেখা যাবে ইনশাআল্লাহ। তারপরে অ্যানসার নিব কোনটা আমরা, রিটেন রিপোর্ট, তাই না, রিটেন, এটা তো সহজ একটা কোশ্চেন। আচ্ছা এরপর আসো, দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস। হি ইজ ড্যাশ এনাফ, এই দেখো এনাফ, আমরা জানি এনাফের আগে, এনাফের আগে তাহলে কি দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, তাই না। ওকে, টু সলভ দ্য ড্যাশ প্রবলেম, দেখো একটু খেয়াল করে অ্যানসার করো দেখি। এটা কিন্তু গ্রামাটিক্যালি হালকা একটু প্যাচ দিয়ে কোশ্চেন, এটা কিন্তু ইজিলি তুমি কিন্তু দাগাইতে পারবা। সো দেখো তাহলে একটা অ্যাডজেক্টিভ যদি আনো তুমি, দেখো ইন্টেলিজেন্টলি, হয় এটা, নো, তাহলে এটা বাদ, তাই না, ইন্টেলিজেন্ট, ওকে ফাইন, এটা ঠিক আছে। হ্যাঁ, এবং এটা কেমন প্রবলেম, দেখো কমপ্লেক্সিটি প্রবলেম, এটা কি বলা যায় ভাইয়া, মানে এখানে এটা বলা যায় না, ইন্টেলিজেন্ট এনাফ, ওকে ঠিক আছে, টু সলভ দা কি কমপ্লেক্স প্রবলেম, ইন্টেলিজেন্স তো আর এখানে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমরা দুইটাই কারেক্ট পেলাম, এই যে সি নাম্বারটা, না, হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, যে যথেষ্ট ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী বা বুদ্ধিমান, টু সলভ দা কমপ্লেক্স প্রবলেম, তো এই কমপ্লেক্স প্রবলেমটা এটা করার জন্য সে যথেষ্ট বুদ্ধিমান। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, সি নাম্বারটা অ্যানসার, তাই না। আচ্ছা এরপর আসো, হুইচ ওয়ান শো দ্য কারেক্ট ইউজ অফ পজিটিভ ভার্ব। এই দেখো পজিটিভ ভার্ব থেকে একটা কোশ্চেন দিয়েছে, এখন পজিটিভ ভার্ব থেকে ওরা একটা কোশ্চেন সাধারণত দেয়। তো আমরা যদি দেখি পজিটিভ ভার্বের ব্যবহার তো তোমাদের মনে থাকার কথা আশা করি, হ্যাঁ, যে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, তাহলে এই দেখো কি আসছে এখানে, মেড আসছে, তাহলে মেডের পরে আমরা জানি ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, যে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বের কি বেস ফর্ম। এখানে দেখো মি, এটা কি ব্যক্তি আসছে, তাহলে বেস ফর্মটা খুঁজে দেখো, এটা তো বেস ফর্ম না, এটা তো আইএনজি ফর্ম, এটা তো ইডি ফর্ম, তাহলে এই দেখো অ্যানসার হচ্ছে, তাহলে আমরা অ্যানসার পেলাম এই যে সি নাম্বারটা, মাই মাদার মেড মি ক্লিন মাই রুম। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে, এরপর দেখো কি আসছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য ফার্স্ট ট্রেন অ্যারাইভড লেট, দেখো একদম বাক্যের শেষে আসছে, তোমাদের তো শর্টকাট একটা টেকনিক তো শিখিয়েছিলামই, যে একদম বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ড তুমি দেখো, সাধারণত তাকে বলে দেবা অ্যাডভার্ব। বিশেষ করে আমি হাতের 5টা আঙুল দিয়ে তোমাদেরকে তো সবসময় শেখাই, এই টেকনিকটা কিন্তু খুবই কাজে দিবে তোমার পরীক্ষার হলে। প্রতি বছর এই টেকনিক থেকে তুমি ধরো যদি 10 জায়গায় পরীক্ষা দাও, মিনিমাম তুমি 4টা 5টা কোশ্চেন তুমি পাবা, এবং আমার এই টেকনিক অনুযায়ী তোমার হয়ে যাবে। সেটা কি, যে বাক্যের একদম শুরু তথা সাবজেক্টের আগে যেটা কি অ্যাডভার্ব হয়, একদম বাক্যের শেষে এটাও কি অ্যাডভার্ব হয়, ভার্বের আগে অ্যাডভার্ব বসে, ভার্বের পরে এটাও
দাও কি অ্যাডভার্ব বসে, আর মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে তো কোনো কথা নাই, চোখ বন্ধ করে বলে দিবে অ্যাডভার্ব। সো দেখো এটা একদম শেষে বসছে, আবার দেখো ভার্বের পরে বসছে, তো দুইটা দিক থেকে ওকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো, তাই না ভাইয়া? তাহলে বাকিগুলো অপশন আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক স্পেলিং, তোমরা একটু দেখো স্পেলিং দেখো, তার মানে কি আমি কমিটি বানানটা দিয়েছি, তাই না ভাইয়া? কমিটি বানানটা দিয়েছি, এটা কিন্তু ইজিলি একটা বানান, তুমি কিন্তু এটা দাগানো উচিত বলে আমি মনে করছি। কমিটি বানান কি আমরা কি বলেছিলাম, সিও ডাবল এম ডাবল এম আই ডাবল টি ডাবল, তথা এখানেও আমরা দেখতে পাই এখানে কমিটি বানানটা খেয়াল যেটা করতে হয়, ডাবল এম ডাবল টি ডাবল ই, তাই না? তো দেখো কোথায় আসছে, কোথায় পাইলাম, সি এই যে আমরা সি নাম্বার অপশনটা বোধহয় এরকম পাচ্ছি, যেখানে এই ডাবল এম ডাবল টি ডাবল ইস, অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। মাশাআল্লাহ, খুবই সহজ একটা ইয়া কিন্তু, এবং প্রায় পরীক্ষায় এখান থেকে আসতে দেখা যায়, সো সিরিয়াস একটু থাকবেন ইনশাআল্লাহ। এবার দেখো চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রমস দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং বাট আ লট অফ देम ড্যাশ ড্যাশ আছে। দেখো কি আসছে, দ্য নাম্বার অফ, আমরা জানি দ্য নাম্বার অফ এর ক্ষেত্রে দ্য নাম্বার অফ এরপর কি হয় ভাইয়া, এরপর হচ্ছে পিএস হয়, হ্যাঁ পিএস অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখন দেখো প্লুরাল সাবজেক্ট হয়েছে, সিঙ্গুলার ভার্ব লাগবে, সিঙ্গুলার ভার্ব কোথায়, এটা কি সিঙ্গুলার, নো এটা সিঙ্গুলার, তার মানে এই দুটাতে, তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে। এবার ইনক্রিজিং বাট আ লট অফ देम, এই দেখো আ লট অফ মানে কি ভাইয়া, প্রচুর, তাই না? আ লট অফ প্রচুর, এবং কি আসছে দেম, এই দেখো দেম, এটা কি প্লুরাল, তাহলে এখানেও কি হবে, একটা প্লুরাল হবে, তাই না? এখানেও কি একটা প্লুরাল হবে, তাহলে প্লুরাল, এটা তো সিঙ্গুলার এটা না, তাহলে অ্যানসার হচ্ছে এইটা, তাহলে দুইটা মিলে অ্যানসার পেয়ে গেলাম আমরা বি নাম্বার। বাট আ লট অফ देम আর স্টিল স্ট্রাগলিং, তাই না? তারা এখনো স্ট্রাগল করেই যাচ্ছে, ওকে। আচ্ছা, এরপর আসো দেখো কি আসছে, হুইচ ওয়ান শো দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক স্পেলিং, এটা দেখলেই বোঝা যায় কোশ্চেন নাই রে, তাই না? কি যারা তোমরা QUESTION কোশ্চেন, এরপরে কি নাই, এরপর হচ্ছে রে, কোশ্চেন নাই, যাকে আমরা প্রশ্নাবলী বলে থাকি, তাই না? কোশ্চেন নাই রে। সো দেখো কোথায় আসছে, বিশেষ করে এখানে সবচেয়ে বড় দেখার বিষয় যেটা, এখানে কোশ্চেন, এখানেও একটা এন এখানেও একটা, দুইটা মানে ডাবল এন, এই জায়গাটাই হচ্ছে ঝামেলার জায়গা। দেখো কোথায় আসছে, সো আমরা যদি একটু দেখি QUESTI মানে কোশ্চেন, এরপরে কি নাই রে, দেখো এই দেখো ডাবল এন কিন্তু আসছে, কোশ্চেন, এই দেখো এখানে কি ডাবল এন নাই, কোশ্চেন QUE, এই যে এস নাই এখানে TION, বাকিটা ঠিক, এটা তাহলে বাকি, তার মানে এটাও না এটাও না, অ্যানসার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? কোশ্চেন নাই রে, এ নাম্বারটা। ওকে ভাইয়া, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো কি আসছে, ওয়ান অফ দা, হ্যাঁ একটু খেয়াল অ্যানসার করো ভাইয়া, কি আসছে দেখো, আমরা জানি ওয়ান অফ দা এরপর কি হবে, এরপর পিএস হয়, তাই না? এরপর পিএস হবে, তথা প্লুরাল সাবজেক্ট হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো ওয়ান অফ দা বেস্ট, তাহলে এই জায়গায় যেটা বসবে এটা কি দিব আমরা, একটা প্লুরাল দিব, তাই না? প্লুরাল, তাহলে আমরা আগে একটু দেখি খেয়াল করে, দেখো এটা কি প্লুরাল আছে, নো, তাহলে এটা বাদ। দেখো এখানে কি প্লুরাল আছে, এখানে নাই, এখানে আছে, তার মানে দুটো অপশন আমরা কেটে ফেলতে পারলাম, আর দুটো অপশন আমাদের বাকি আছে। ওয়ান অফ দা বেস্ট ওয়েজ টু মেইনটেইন মেন্টাল হেলথ, হ্যাঁ ইজ ড্যাশ, দেখো এখন কি হবে, তোমার হচ্ছে তোমার কি বলে, ইনকর্পোরেটিং নাকি তোমার হচ্ছে টু ইনকর্পোরেট, এটা অ্যানসার। দেখো তাহলে ইজ, আমরা জানি ইজটা বি ভার্বের পরে সাধারণত কি অ্যাডজেক্টিভ, তাই না? আর অ্যাডজেক্টিভ হিসেবে কি তোমার এই আইনজলা ওয়ার্ড, তার মানে অ্যানসার দেখো ইজ ইনকর্পোরেটিং রেগুলার এক্সারসাইজ ইনটু ওয়ানস ডেইলি রুটিন। ওকে, সো একটু তার মানে তুমি সবসময় একটু খেয়াল করবা যে তোমার ইজ তথা বি ভার্বের পরে তো যেহেতু একটা লিঙ্কিং ভার্ব, এরপর আমরা কি অ্যাডজেক্টিভ সাধারণত বসাই, এবং এখানে আইএনজি ওয়ালা অ্যাডজেক্টিভটাই সবচাইতে বেশি বসে থাকে, যেহেতু এখানে বস্তু কেন্দ্রিক ক্রিয়া কেন্দ্রিক বোঝানো হচ্ছে, সুতরাং আমরা অ্যানসার নিচ্ছি হচ্ছে তোমার কি বি নাম্বারটা। ওয়ান অফ দা বেস্ট ওয়েজ টু মেইনটেইন মেন্টাল হেলথ ইজ ইনকর্পোরেটিং রেগুলার এক্সারসাইজ ইনটু ওয়ানস ডেইলি রুটিন। আচ্ছা, এরপর দেখো রেড হেরিং একটু খেয়াল করো, রেড হেরিং বুঝো মানে বিভ্রান্তিকর বিষয়, রেড হেরিং শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তি, হ্যাঁ বিভ্রান্তিকর বিষয় বলতে কেমন, ধরো এটা হচ্ছে এই প্রশ্নটা আমি দিয়েছি অনেক কিছু চিন্তা ভাবনা করে, যে দেশে যখন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার দেশ একটা উতাল পাতাল একটা অবস্থা, তখন সরকার কি করে, তোমার এই উতাল পাতাল অবস্থা থেকে জনগণকে একটু অন্যদিকে তার মাইন্ডটা, অন্যদিকে তার চোখটা সরিয়ে নেওয়ার জন্য কিছু টেকনিক, কিছু ট্রিক্স এগুলা ফলো করে। দিস ইজ রেড হেরিং, হ্যাঁ? যাতে ধরো এই যে কয়েকদিন আগে উসমান হাদি ভাই আমাদের থেকে যে চলে গেল, হ্যাঁ তখন দেশে একটা কেমন যেন একটা অবস্থা, তাই না? সবার নজর ওইদিকে, যখন অনেকদিন ওইদিকে থাকলে পারে সরকার একটা তালমাতাল অবস্থার মধ্যে পড়ে যাবে, এগুলা জানি না সরকার করছে কিনা, উই ডোন্ট নো, মানে তখন সরকার কি একটা চিন্তা থাকে, এই দিক থেকে জনগণের ম্যান্ডেটটা সরিয়ে একটু অন্যদিকে দেওয়া যায় কিনা। দিস ইজ রেড হেরিং, তথা কিছু একটা ইয়া দিয়ে অন্যদিকে নজরটা ফিরিয়ে দেওয়া, তাকে বলা হয় হচ্ছে তোমার রেড হেরিং। সো দেখো একটু খেয়াল করে, আমরা
অ্যান্সার যেহেতু বড় যেটা, এটা তো তোমরা বাটপারি যেহেতু শিখেছো, তাই না? বাটপারি যেহেতু শিখেছো, তো অ্যান্সার তো বড় যেটা সেটা তোমরা নিতে পারো। বড়টা নিতে পারো, একটু অর্থটা বুঝো আগে। দেখো ডেলিসিয়াস সি ফুড ডিশ তথা হচ্ছে সুস্বাদু সামুদ্রিক খাবার, এটাকে ইঙ্গিত করছে? নো। দ্য সাইন অফ ডেঞ্জার তথা ডেঞ্জারের কিছু স্বাক্ষর, এটাকে ইঙ্গিত করছে? নো। সামথিং দ্যাট মিসলিডস অফ ডিস্ট্রাক্ট, সামথিং সামথিং কিছু দ্যাট মিসলিডস, যেটাকে মিসগাইড করছে, অন্যদিকে এটা বিভ্রান্তি করার দিকে নিয়ে যাচ্ছে। দিস ইজ আওয়ার অ্যান্সার। আর সিম্বল অফ ব্রেভারি তথা সাহসিকতার সিম্বল? নো, এটাও তাহলে অ্যান্সার হচ্ছে আমার তাহলে সি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 43 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে, হুইচ ওয়ান অফ দা ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? আমরা যদি দেখি, দেখো কি আসছে, এই দেখো সাজেস্টেড, হি সাজেস্টেড, সাজেস্টেড, সাজেস্টেড তথা আমরা জানি সাজেস্টেড এটা কি ভাই সাবজাংটিভ ওয়ার্ড, তাই না? এই দেখো সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভের ক্ষেত্রে আমরা কি পড়েছি? এস টি এস, এরপরে কি বসে? ভি0, তাই না? আমরা ভার্বের বেস ফর্মটা পড়েছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো ভাইয়া কি আসছে তোমার এখানে, কি ওরকম কিছু আছে? নাই। এখানে এই দেখো দ্যাট পাইলাম, এই সাবজেক্ট পাইলাম, এরপর কি লাগবে? ভার্বের বেস ফর্ম লাগবে, কিন্তু এখানে কি দিয়ে দিয়েছে? দেখো বাকিগুলো কিন্তু আর নাই, দেখছো বাকিগুলো আর নাই। তার মানে অ্যান্সার দেখো এই বি নাম্বারটা হবে। তবে এখানে একটু কথা আছে, কথা আছে, সেটা কি? দেখো তোমরা কি কখনো শুড দিয়ে কি পড়েছো? নো, শুড দিয়ে কিন্তু পড়ো নাই। কিন্তু দেখো সাবজাংটিভের পরোক্ষভাবে কিন্তু শুডটা থাকে, যেটা ব্রিটিশরা ফলো করে। এই যে শুডটা দিয়েছে, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। এটা কি বলতো? শুডটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। আমি একটু লিখে দিচ্ছি, BRITIS, ব্রিটিশ স্টাইল। ওকে। আর আমেরিকানরা জাস্ট এখানে শুডটা দিবে না, বাকি সব ঠিকঠাক আছে। অর্থাৎ সাবজাংটিভের এই যে 40টা ওয়ার্ড দিয়ে আমরা STS V0 যে স্টাইলটা পড়েছি, এই স্টাইলটা হচ্ছে আমেরিকান স্টাইল, আর ব্রিটিশরা জাস্ট এই জায়গাটিতে একটা শুড ব্যবহার করে। তো এই অ্যান্সারটি হয়েছে ব্রিটিশ স্টাইলে। সো নো প্রবলেম, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো আমাকে একটু জাস্ট তোমরা সকলে একটু জানাও তো ভাইয়া, একটু আমাকে জানাও যে তোমরা কি এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছো? বলো ভাইয়া, একটু বলো। এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? জি ভাইয়া, এই ক্লাসটা এখানে হচ্ছে এরপরে আমি তোমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব এই ক্লাসটা। তোমরা চাইলে পরবর্তীতে ইউটিউবে তোমার হচ্ছে মানে স্পিডটা বাড়াইয়ে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো, সমস্যা। আজকে রাতের মধ্যেই আমি চেষ্টা করবো এই ক্লাসটাই হচ্ছে ইউটিউবে, ক্লাসটা শেষ হওয়ার পরেই, কারণ একটা ক্লাস ডাউনলোড করে আবার আপলোড করতে বেশ কিছুক্ষণ সময় লাগে, আমি রাতের মধ্যেই ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা চাইলে যদি আবার যদি কালকে পরীক্ষার হলে যাওয়ার আগে একবার দেখে যেতে চাও, একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। ওকে, আসো আসো, এরপরে দেখো, দেখো এরপর কি আসছে। তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো কি আসছে, 44 নাম্বার কোশ্চেন। দেখো, টু ইর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, দিস ফেমাস লাইন বাই আলেকজান্ডার পোপ ইমপ্লাইজ ইন। দেখো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। হ্যাঁ, ওকে ভাইয়া, একটু খেয়াল করো। দেখো আমাদের প্রাইভেট ব্যাচে আমাদের বোধহয় 9টায় একটা ক্লাস ছিল। সমস্যা নেই, আমরা তো আজকে এই ক্লাসটাই তো নিচ্ছি। এই ক্লাসে দেখো মাত্র 44 পর্যন্ত আসছে। আমরা তো 100 MCQ অ্যানালাইসিস করাবো। এটা তো নট অনলি সাস্ট বাট অলসো হোল ইউনিভার্সিটি, তাই না? সকলের জন্য হয়ে যাবে। তোমাদের তো প্রাইভেট বেসে হয়তো আমি একটু হয়তো রাজশাহী কেন্দ্রিক একটু ক্লাস হয়তো নিতাম, তো সমস্যা নেই, তোমরা এই ক্লাসটাই করো। প্রাইভেট বেসেরটাও হয়ে যাবে, এটাও হয়ে গেল। হ্যাঁ, এই ক্লাসটাই করো ইনশাআল্লাহ। কারণ যেহেতু 9টার আগে তো আমি এটা শেষ করতে পারবো না। আমার চেষ্টা ছিল যে আমি এটা শেষ করে দেন তোমাদের 9টায় আবার ক্লাসটা নিব, কিন্তু দেখতে অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সন্ধ্যার পরে ঘটে গেল, যে নেটওয়ার্ক রিলেটেড সমস্যা, তারপর আদার্স আরো বেশ কিছু সমস্যার জন্য আমাদের ক্লাসে আসতে আসতে আমি প্রায় 7:30টার পরেও ক্লাসে আসছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তোমরা এই ক্লাসটাই করো। প্রাইভেট ব্যাচে যারা আছো তোমরাও ক্লাসটা করো, ফ্রিতে সকলের জন্য হয়ে যাচ্ছে ক্লাসটা। কাল থেকে তোমরা আবার প্রাইভেট গ্রুপের ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ রুটিন অনুযায়ী। ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা দেখো, এরপরে আমরা টু ইর ইজ হিউম্যান তথা মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক কথা। টু ফরগিভ ডিভাইন, আর হচ্ছে আর ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এটা হচ্ছে স্বর্গ থেকে তথা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মানে এটা মূল অর্থটা হচ্ছে আমরা মানুষ, আমরা ভুল করবো, এটা স্বাভাবিক কথা। আর আল্লাহ হচ্ছে আমাদের জন্য ক্ষমা করবেন, এটাই হলো মূলত অর্থ বোঝায়। সো দেখো আমরা একটু অ্যান্সারটা, তাহলে অ্যান্সার কি হতে পারে দেখি একটু। হিউম্যানস নেভার মেক মিস্টেক্স, যে মানুষ কখনো ভুল করতে পারে না, এরকম কোনো কথা এটা কিন্তু বলা হয়নি। ফরগিভনেস, ক্ষমা, ইজ আ কমন হিউম্যান ট্রেট, না এটাও কিন্তু বলা হয়নি। দেখো মেকিং মিস্টেকস ইজ ন্যাচারাল, ভুল করা এটা স্বাভাবিক কথা। বাট ফরগিভিং, হ্যাঁ ক্ষমা করে দেওয়া, ইজ আ নোবেল কোয়ালিটি, তো ক্ষমা করে দেওয়া হচ্ছে এটা মহৎ গুণ। বড় অ্যান্সার যেহেতু এটাই হবে, তাই না? গড ইজ দ্য ওনলি ওয়ান হু ক্যান ইট, সৃষ্টিকর্তা হচ্ছে এমন একজন ওয়ানলি ওয়ান পারসন যেটা হু ক্যান, যিনি ভুল করতে পারেন। না হবে না, এটা তো এই অপশনই দেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা যা হোক, সো তাহলে আমরা আশা করছি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সি নাম্বারটা এমনি বড় অ্যান্সার, সেটাও আমরা অ্যান্সার করলাম, আবার এটা অর্থ অনুযায়ী আমাদের মিলে গিয়েছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের 44 এর হচ্ছে সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসেন
45 নাম্বার কোশ্চেন দেখো একটু খেয়াল করো, শি নোন অ্যাবাউট দ্য মিটিং, শি ড্যাশ ইট অন টাইম, কারেক্ট ফিলার্স আর কোনটা হবে? সো দেখে আমরা একটু জাস্ট এই অপশন দেখে হয়তো অত বেশি বুঝতে পারছি না, আমরা জাস্ট নিচের ইয়াগুলা দেখলে বুঝতে পারছি। এটা যেহেতু ইফ আর হ্যাড দিয়ে আসছে, তার মানে এটা কন্ডিশনাল থেকে প্রশ্নটি করা হয়েছে। তো দেখো ইফ, যদি আমরা এখানে ইফ দিতাম, যদি এই জায়গাটাতে যদি আমরা ইফ দিতাম, ইফ দিলে ইফ শি নোন, ইফ শি নোন কি কখনো হয় এরকমটা? এরকম ইফ শি নোন এরকম কোনো অপশনই আমরা কিন্তু পড়িনি, তার মানে আমাদের ইফ দিয়ে এটা হচ্ছে না। আমরা যদি হ্যাড যদি ব্যবহার করি, দেখো হ্যাড শি নোন এটা কিন্তু হতে পারে, তাই না ভাইয়া? কিন্তু দেখো পরবর্তী অংশ তো আমাদের, তাহলে সেক্ষেত্রে আবার কি করার কথা? উড হ্যাভ অ্যাটেন্ড, থার্ড কন্ডিশনালের দিকে চলে যাব, তার মানে এটা কিন্তু পাচ্ছি না। এটা আসছে হ্যাড শি নোন এবার, তার মানে এই দেখো এই যে উড হ্যাভ অ্যাটেন্ডেড, তার মানে এই দেখো এটাও কিন্তু আমাদের চলে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে ইফ শি নোন এটা দিয়ে তো হয়, তার মানে অ্যান্সার হচ্ছে আমার এই দেখো সি নাম্বারটা। এটা তো ইজিলি তোমরা পারবা, তাই না? এটা 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 তোমরা 100 আশা করি পারবে ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার হচ্ছে, তাহলে হ্যাড শি নোন অ্যাবাউট দ্য মিটিং, যদি সে মিটিং সম্পর্কে জানতো, শি উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট অন টাইম, তাহলে সে সময় মতো একদম সঠিক সময়ে সে অংশগ্রহণ করতো। সো অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটি। ওকে, এরপর আসো দেখো কি আসছে, মাই ব্রাদার টু রিপেয়ার দ্য বাইক আফটার, এই দেখো আফটার আই ড্যাশ হিম ডু ইট ফর অ্যান আওয়ার। দেখো এখানে যদিও আফটার আসছে, তারপর আমরা একটু খেয়াল, মাই ব্রাদার টু রিপেয়ার দ্য বাইক, আমার আমার ভাইয়া হচ্ছে বাইক ঠিক করছিল, তাই না? ভাইয়া বাইক ঠিক করছিল, এন্ড আই ড্যাশ হিম ডু ইট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা পর আমি দেখলাম। এখানে কি আসছে? গট আসছে। ওকে, তাহলে আই গট মাই ব্রাদার। এবং দেখো এখানে যদি আমরা ওই যে আমাদের কি বলে কজেটিভ ভার্বের যে টেকনিকটা, হ্যাঁ, গট গট গটের পরে আমরা জানি হ্যাভ গটের ক্ষেত্রে মনে আছে তোমাদের, হ্যাভ এবং হচ্ছে তোমার কি গেট, গট। হ্যাভের ক্ষেত্রে যদি বস্তু হয় তাহলে আমরা কি দিতাম? বস্তু হইলে তোমার ভিথিরি, আর ব্যক্তি হইলে আমরা কি ভি ওয়ান ব্যবহার করতাম। আর গেটের ক্ষেত্রে কি বস্তু হলে কি ভিথিরি, আর ইয়া হইলে তোমার কি টু প্লাস ভি ওয়ান, তো মনে থাকার কথা তোমাদের। আই গট মাই ব্রাদার, দেখো মাই ব্রাদার এই যে ব্যক্তি আসছে, এই দ্য টু রিপেয়ার, বাস ওকে, এটা কিন্তু ঠিক আছে। দ্য বাইক আফটার, আফটার আই আফটার আই তাহলে এখানে তো হ্যাড তো আর হলো না, তাহলে আই সরাসরি কি আয়ের পরে কি ভাইয়া সিন ভিত্তিতে এটা কি বসতে পারে? আয়ের পরে সরাসরি তো আর সিন তো বসতে পারে না, কারণ সিন কি ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, তার আগে তো একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। সো আমরা কিন্তু তাহলে এই যে এটাও তাহলে নিতে পারছি না, এটাও নিতে পারছি না, তাহলে অ্যান্সার কোনটা? এই দেখো স, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা। দেখো আফটার কিন্তু ওখানে ওভাবে করে যে তুমি আফটার বিফোরের যে টেকনিক, তথা আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, পূর্বে পাস্ট ইনডিফিনিট হয়, এই রুল কিন্তু এখানে আর খাটছে না। এটাই জাস্ট অর্থটা, মিনিংটা তোমাকে খেয়াল করতে হবে। আই গট মাই ব্রাদার টু রিপেয়ার দ্য বাইক, আমি দেখলাম যে আমার ভাইকে আমি বাইক সারা অবস্থা যে সারাসারি করছে এটা দেখলাম, আফটার আই স হিম ডু ইট ফর অ্যান আওয়ার। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, মাশাআল্লাহ। এবার আসো, দ্য কমিটি প্রপোজড, হ্যাঁ, কমিটি প্রস্তাব করলো, কমিটি প্রস্তাব করলো কি দ্যাট, এই দেখো এই যে প্রপোজ, আমরা যে প্রপোজ এটাকে একটা তোমার সাবজান্টিভ ওয়ার্ড, তাই না? এই দেখো সাবজান্টিভ, আমি আমার সাবজান্টিভ ওয়ার্ডের এই লিস্টটাও বোধহয় নিয়ে আসছি। এই দেখো এই যে আমার এই যে পিটা কি আসছে, এই দেখো প্রপোজ, দেখছো এই যে সাবজান্টিভ ওয়ার্ডের ওয়ার্ড গুলো জানা থাকলে তো তুমি অ্যান্সার করা তো আহামরি কঠিন কিছু না, তাই না? দেখো তাহলে এর লাগে এসটিএস, এই যে সাবজান্টিভ ওয়ার্ড পাইলাম, এই দেখো দ্যাট পাইলাম, এই দেখো সাবজেক্ট পাইলাম, তাই না? এই যে এসটিএস, এখানে লাগবে কি আমার? এটা ভি0 ভার্বের বেস ফর্মটা লাগবে। তাহলে ভার্বের বেস ফর্ম হিসেবে কি আছে? এই দেখো তোমার রিকনসিডার আছে, রিকনসিডারস, এই যে এস এটা হলো না, কনসিডার এটার জন্য হলো না, এই যে টু রিকনসিডার এটাও তো না, তাহলে এমনি বুঝলে অ্যান্সার কি অটোমেটিক্যালি আমরা এই নাম্বারটা বের করে ফেলতে পারলাম, জাস্ট একটা সূত্র একটু বোঝার জন্য, তাই না? যে দা ডিসিশন এন্ড ইনফর্ম। এবং দেখো আমরা তো এটাও জানি যে এন্ড এর আগে এবং পরে একই হয়, তাহলে এখানে যদি ভাইয়া তুমি বেস ফর্ম বসাও, তাহলে এখানেও কি বসাবা? তুমি এখানে তো তাহলে বেস ফর্মটাই বসাবা। সো এই দেখো বেস ফর্মটা কিন্তু আসছে, সো অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। তাহলে আমরা প্রথমে বুঝলাম এটা সাবজান্টিভ থেকে আসছে, তাহলে এর আগেও বেস ফর্ম, এন্ড এর পরেও বেস ফর্ম করে ফেললাম, বাকিগুলো অপশন আর দিতে পারছি না আমরা। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা 48 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে, ইট ইজ এসেনশিয়াল। এই দেখো ভাইয়া এসেনশিয়াল শব্দটাও তো আমাদের সাবজান্টিভ ওয়ার্ড, তাই না? এটাও কি সাবজান্টিভ। ওকে, সাবজান্টিভ ওয়ার্ড, তাহলে আমরা এখানে পেলাম কি এস, এই দেখো এখানে পেলাম টি, এই যে আবার এই দেখো এসটিএস লাগবে কি এরপরে? একটা ভার্বের বেস ফর্ম লাগবে, তাই না? ভার্বের বেস ফর্ম হিসেবে দেখো তো কোথায় আসছে, আমরা যদি একটু দেখি, এক্সামাইন্স, তাহলে কি নেওয়া যাবে? নো, এক্সামাইন নিতে পারি, এক্সামাইন্ড নিতে পারছি না, এক্সামাইন্স এটাও নিতে পারছি, তাহলে এই দেখো এমনি অ্যান্সার, যেহেতু তিনটা কেটে ফেলছো বাকি বিনা একটা আসলে এটাতে অপশন হবে, তাহলে এক্সামাইন দ্য পেশেন্ট বিফোর দ্য সার্জারি ইজ স্টার্টেড। ওকে, সো আমরা 48 নাম্বার অ্যান্সার নিয়ে নিচ্ছি হচ্ছে বি নাম্বারটা। ওকে, এরপর আসো বালাদ। তোমরা জানো বালাদ মানে হচ্ছে কি গীতি কবিতা, তাই না? বালাদ শব্দের অর্থ তোমার কি গীতি কবিতা তো বুঝো, হ্যাঁ? গীতি কবিতাটার মধ্যে একটু মানে একটু কেমন যেন কি বলবো তোমাকে, গীতি কবিতা তো গীতি কবিতাই, এর বাংলা কি বলবো আমি? আচ্ছা যাক, এত ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা বুঝছো আশা করি। তাহলে দেখো তো শর্ট পার্সোনাল লেটার, এটা বলা যাবে? যেটা অ্যান্সার পারো, যেটা আছে এর অ্যান্সার তো ওটাই হবে। তারপরে দেখে এই আগে বাটপারি আগেই না, আগে দেখো তোমার ইয়া ঠিক আছে কিনা। তাহলে আর শর্ট পার্সোনাল লেটার নো,
দেখো আ লং ন্যারেটিভ পোয়েম, একটা বড় বর্ণনামূলক একটা কবিতা, অফেন সেট টু মিউজিক। ওকে, দেখো তার অ্যান্সার কি মনে হচ্ছে এটাই। দেখো ডিকশনারি অফ সিনোনিম, সিনোনিমের ডিকশনারি, সরি ডিকশনারি নো। আর টাইপ অফ ফর্মাল গ্রিটিং, অভিবাদনের স্বাভাবিক টাইপগুলো নো। তাহলে এটাও না, অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বারটা, তাই না? ওকে ওকে, আশা করছি তাহলে তোমরা এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো, হুইচ ওয়ান ইজ ক্লোজেস্ট ইন মিনিং। দেখো ক্লোজেস্ট ইন মিনিং মানে একদম অর্থের কাছাকাছি আছে কোনটা, হ্যাঁ ক্লোজেস্ট ইন মিনিং তথা ক্লোজেস্ট ইন মিনিং মানে আমরা জানি কি সিনোনিম, তাই না? এই দেখো সিনোনিম, তাহলে সিনোনিম কোনটা আছে? দেখো ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস বুঝো, ব্রেক দ্য আইস মানে হলো কেমন? ধরো তুমি একটা জায়গায় গিয়েছো, যাওয়ার পরে তুমি সব নতুন, মানে কথা ইতস্ততা বোধ করছে, এটা ওটা লজ্জা লাগছে এই সেই, তখন এটা সব কিছু ফেলে দিয়ে তুমি এখানে যাই টোকা, হ্যাঁ ভাই সব আপনার মানে একটা হুলুস থুলুস বাদে তুমি একটা পরিবেশটাকে, হ্যাঁ ব্রেক মানে একটা বরফ, একটা শীতল ঠান্ডা পরিবেশ ছিল, কেউ কথা বলছে না, চুপচাপ কেউ, এটা হইলো নাকি? একটা সুন্দর পরিবেশ নিয়ে নিজের আভিজাত্যে একদম নিজের আধিপত্য বিস্তার করে ওটা একদম ফাটায় দিয়ে আসলে একদম পুরো, মানে ওরে সর্বনাশ, ওরে আইছিল একখানা জিনিস, একখানা আইছিল এইটা, হ্যাঁ ব্রেক দ্য আইস। ওকে, তথা শীতল পরিবেশকে ভেঙে চুরে দিয়ে নিজের আধিপত্য বিস্তার করার জন্য একটা নিজের পরিচয় পরিচিতির জন্য বিশাল একটা কিছু করে আসছো। দিস ইজ ব্রেক অফ আইস। ওকে, ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস, বুঝছো? ব্রেক দ্য আইস, তাহলে ব্রেক দ্য আইস তাহলে দেখো টু ফ্রিজ আ রিলেশনশিপ, নো ভাইয়া, হ্যাঁ আচ্ছা দেখো টু স্টার্ট আ কনভারসেশন, তথা একটু আলাপ আলোচনা শুরু করা, আর টেন্স সিচুয়েশন, দেখছেন একটা টেন্স সিচুয়েশনে তোমার কনভারসেশনটা শুরু করা, আবার বড় যেহেতু অ্যানসার, তাহলে অ্যানসার এটাই হবে। টু পারফর্ম আ ডিফিকাল্ট টাস্ক, একটা কঠিন কাজ সম্পাদন করা, নো। টু কজ অ্যান অ্যাক্সিডেন্ট, কোন অ্যাক্সিডেন্ট, নো। এটা তাহলে এটাও না, অ্যানসার তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছি আমার বি নাম্বারটা, তাই না? ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। রাশেদুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। রাশেদ স্যার, বাংলার বস রাশেদ স্যার। স্যার আমরা জানি না, শুরু করছি এখন কেবল কয়টা 50টা, আসলে আরো 50টা করাবো, এখন দেখা যাক কতদূর পর্যন্ত যায়। আপনি ক্লাস নেবেন? আচ্ছা ক্লাস নিয়ে থাকেন, আমাদের ক্লাসটা শেষ হোক, তারপর আপনি ক্লাস নিন। আপনি খালি ক্লাস নিতেই থাকেন মিয়া। আমি তো কয়েকদিন পরে নিতে আইছি, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক কলারে মাইরিয়ে মুড়িয়ে থাপড়াই থুপড়ে কথাবার্তা গালিগুলি দিয়ে ঠিকঠাক করে আইছি, ক্লাস নিতে দেন, আরো আরো অনেকক্ষণ ক্লাস নিতে দেন। ওকে, আচ্ছা এরপর আসো, চলে যাচ্ছি আমরা আমরা এরপরে 51 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখো আচ্ছা কি আসছে, ইফ দ্য কালার্স অফ দ্য রেইনবো, দেখো দ্য কালার্স অফ দ্য রেইনবো, ওকে দেখো দ্য কালার্স, দেখো একটু খেয়াল করে, এই দেখো কালার্স অফ দ্য রেইনবো তথা রং ধনু, রেইনবো মানে কি রং ধনু, তাই না? এই দেখো রং ধনু, রং ধনুর যে রং, দ্য কালার্স অফ দ্য রেইনবো, ভাইয়া খেয়াল করো তো, এই দেখো এখানে দা আসছে, এখানে অফ আসছে, হ্যাঁ তাহলে দেখো এটা কি একটা নাউন, তাই না? আবার এটা কি একটা নাউন, একটু বলো তো কোন নাউন অনুযায়ী ভার্বটা হবে, দেখি কে কে বলতে পারো। দেখো তো কোনটা অনুযায়ী ভার্বটা হবে, হ্যাঁ অবশ্যই তাহলে আমরা জানি যে দা এবং অপের মাঝখানে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী কিন্তু ভার্বটা এখানে হবে। এবং দেখো কালার্স, এখানে কি দেখো এস আসছে, খেয়াল করছো? হ্যাঁ এই দেখো এস আসছে, তার মানে এটা কি প্লুরাল করেছে, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখন দেখো এর সাথে এস বাই এস আছে, তাহলে ভার্বটা কি হবে? নো, এটা কিন্তু নেওয়া যাচ্ছে না। ইজ লুকিং, ভাইয়া এটা তো সিঙ্গুলার, নেওয়া যাচ্ছে না। এটা কি হ্যাজ লুক, এটা কি ভাইয়া সিঙ্গেল, এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে অটোমেটিক্যালি অ্যানসার বেড়ে গেল আমার সি নাম্বারটা। এস বাই এস নাই, তার মানে এটা প্লুরাল। আমরা তো জানি যে নাউনের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়, তাই না? আর ভার্বের সাথে এস বাই এস থাকলে কি, সরি নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে হলো সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল, যেটা এটা নাই তার মানে কি প্লুরাল। দ্য কালার্স অফ দ্য রেইনবো লুক বিউটিফুল ইন দ্য আফটারনুন স্কাই, বিকালের আকাশে এটা খুবই মচৎকার দেখা যায়। সো আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? প্রচুর, তাই না? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থই হচ্ছে প্রচুর, সিনোনিমাস। তাহলে দেখো এটা সিনোনিমাস, স্কার্স, স্কার্স মানে কি আমরা জানি অল্প, তাই না? ওই যে স্কার্সলি বলো না, অল্প, নেই বললে চলে, নেগেটিভ বোঝায়। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে কি ভাইয়া? প্রচুর, তাই না? লিমিটেড, লিমিটেড মানে কি? সীমিত। ওকে, দেখো হিডেন, হিডেন মানে কি? লুকায়িত। এ তো তোমরা এমনিই বুঝো, হ্যাঁ এটা ফেসবুকের একটা কমন ভাষা, হাইড করে রাখো, হিডেন করে রাখা আছে। তাহলে কোনটা সিনোনিম হিসেবে? এই যে প্লেন্টিফুল, তাই না? প্লেন্টিফুল তথা প্রচুর, প্রচুর। ওকে, এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে কোনটা সত্য এটা একটু দেখো। হ্যাঁ কি বলা হচ্ছে? ইট এক্সপ্রেস, এটা ব্যক্ত করে সিচুয়েশন, এমন একটা অবস্থা দ্যাট ইজ ইম্পসিবল, যেটা অসম্ভব ইন দা ফিউচার। না ভাইয়া এটা ইম্পসিবল, এটা ইট ইজ পসিবল। তাহলে আমরা জানি ফার্স্ট কন্ডিশনালে কি হয়, এটা একটা ট্রু বিষয়, সত্য একটা বিষয়, রিয়েল একটা বিষয়, তাই না? এবং এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু ইঙ্গিত করবে না। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব, তাই না? এটা তো রিয়েল কন্ডিশনাল, প্লাস হচ্ছে ভবিষ্যতে কোনো পসিবল জিনিসটাকেই কিন্তু বোঝানো হয়। তার মানে ইম্পসিবল এটা তো হবে না। ইট ইউজেস উড হ্যাভ, এটাকে ফার্স্ট কন্ডিশনাল কি ভাইয়া উড হ্যাভ ব্যবহার করে? নো। দেখো ইট এক্সপ্রেস আর রিয়েল, হ্যাঁ এই দেখো রিয়েল, হ্যাঁ রিয়েল আর ভেরি পসিবল, দেখছো ভেরি পসিবল সিচুয়েশন ইন দা ফিউচার। দ্যাট মিন্স অ্যানসার হচ্ছে আমার এই যে সি নাম্বার। ইট ইজ ইউজড অনলি ফর পাস্ট রিগ্রেটস, অতীতের ইয়ার জন্য ব্যবহার করে? নো, তাহলে এটাও না, অ্যানসার হচ্ছে তাহলে সি নাম্বারটা। ওকে ভাইয়া, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছি আমরা, মাশাআল্লাহ। আসেন এরপর চলে যাচ্ছি আমরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য
ক্লোজেস্ট ইন দ্য মিনিং অফ বেনিভলেন্ট। এই দেখো বেনিভলেন্ট, আমরা বেনিভলেন্ট এটা আমি সবসময় বেনি বেনি ওই যে বেনি করে কারা, মেয়েরা, তাই না? এটাকে আমি মেয়েদের সাথে তুলনা করি। বেনিভলেন্ট মানে কি, তোমার উদার, নম্র, ভদ্র, সদয়, দয়ালু, এটা বুঝে বেনিভলেন্ট। আমি মেয়ে হিসেবে যে বেনি বেনি করে তো মেয়েরাই, ছেলেরা তো অন্তত বেনি তো করে না, তাই না? বেনিভলেন্ট এটার অ্যান্টোনিম ওই যে মেল ভলেন্ট তোমাদেরকে শেখাই। তার মানে এটা দ্বারা কি বোঝায়? নম্র, ভদ্র, ভালো, সদয়, দয়ালু এগুলি বোঝায়। দেখো ক্রুয়েল মানে কি, নিষ্ঠুর এন্ড আনকাইন্ড, এটা হবে নো। একটা মেয়ে এরকম হতে পারে না, এটা হতে আমি বিশ্বাস করি না, নাকি? আচ্ছা দেখো দেখো কাইন্ড এন্ড জেনারাস, এটা হচ্ছে দয়ালু এবং হচ্ছে কি উদার, মনে হয় এমন একটা মেয়ে মানে তো দয়ালু হবে, উদার হবে, সদয় হবে, ভালো মনের হবে, তাই না? এটা হবে। এক্সট্রিমলি ওয়েলদি মানে চরমভাবে সম্পদশালী, নো এরকমটা না। ভেরি মিস্টেরিয়াস খুবই কৌতূহলী, নো এটাও না। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? কাইন্ড এন্ড জেনারাস। সো অ্যান্সার নিচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা এরপর আসেন, আইডেন্টিফাই দ্য মোস্ট ওয়ার্ড মোস্ট সিমিলার টু ডিলিজেন্ট। এই দেখো ডিলিজেন্ট মানে বুঝো ভাইয়া কঠোর পরিশ্রমী, যাকে আমি বলি কুত্তার মতো পরিশ্রম করে, হ্যাঁ, কঠোর পরিশ্রমী তাকে বলা হয় ডিলিজেন্ট। ডিলিজেন্ট তাহলে কি লেজি, হ্যাঁ, তোমার মতো লেজি। এই দেখো হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, কঠোর পরিশ্রম। কেয়ারলেস মানে ভাবনাহীন, নো। ফেমাস বিখ্যাত, নো। অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, তাই না? ডিলিজেন্ট কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। ওকে ওকে ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসেন এরপরে দেখো কি আসছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ড টু কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস। হি স্পোক, এই যে ভাইয়া স্পোকটা কি ভার্ব, তাই না? স্পোকটা হচ্ছে ভার্ব, ভার্বের পর লাগবে কি একটা অ্যাডভার্ব লাগবে, তাই তো? কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। তো দেখো এন্ড এর আগে যদি এখানে অ্যাডভার্ব দাও তাহলে পারফর্মড এটাও কি একটা ভার্ব, তাই না? ভার্বের পরে এখানেও কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। তার মানে দুইটা শূন্য স্থানে আমাদের জাস্ট দুইটা অ্যাডভার্ব বসাতে হবে। সো একটু খুঁজে দেখো ভাইয়া, কনফিডেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এটা কি অ্যাডজেক্টিভ। ওয়েলটা কি অ্যাডভার্ব, ঠিক আছে, তাহলে হইলো না। কনফিডেন্টলি এটা কি ভাইয়া অ্যাডভার্ব, কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ, সো নিতে পারলাম না। কনফিডেন্টলি এটা কি অ্যাডভার্ব, ওয়েল এটা কি অ্যাডভার্ব, ওকে। কনফিডেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, গুড এটা কি অ্যাডজেক্টিভ, লাগবে কি দুটো অ্যাডভার্ব, আছে কোথায়? সি নাম্বারে, লাগাও তাহলে অ্যানসার সি। ওকে ওকে, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একজন লিখেছো সিনহা তাজিব মিতু, জি স্যার মেয়েরা অনেক দয়ালু, প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে খেয়াল করবা এই যে প্রশংসা করে দিলাম, মিষ্টি খাওয়াইও, ঠিক আছে? He spoke confidently and performed well during the interview. Okay, দেখো এরপরে which one show the correct spelling, সঠিক স্পেলিংটা কোথায় আছে একটু খুঁজা বের করো। কি পারসেভারেন্স, তাই না? পারসেভারেন্স মানে কি অধ্যবসায়, যাকে আমরা বলি অধ্যবসায়, তাই না ভাইয়া? পারসেভারেন্স দেখো তো কোথায় আসছে, পার দেখি ভাইয়া, পারসেভারেন্স, ঠিক আছে? মনে হচ্ছে এই নাম্বারটাই তো, পারসে পারসে এখানে কি করলো রে, হইলো না, যা। পার সে ভে সে সে কি পার সে ভে রেন্স, হ্যাঁ, রেন্স বানান, ও সরি, আর এ এন সি ই, আর এ রেন্স, রেন্স ই এন সি হয় না, এটা পার, এটা না। তাহলে অ্যানসার হচ্ছে এই দেখো এই নাম্বারটা, তাই না? অ্যানসার কোনটা রে, তোমরা কোন সেন্টেন্স দিছো? হ্যাঁ, ওকে ওকে, তাহলে অ্যানসার হচ্ছে তোমার এ নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যানসার হচ্ছে তাহলে এ নাম্বারটা। ওকে, অধ্যবসায়। এরপর আসো, ইফ ইউ স্টাডিড কি হার্ডার, দেখো ইউ স্টাডিড হার্ডার, দেখো দেখো একটু, ইউ হ্যাড স্টার্ট, তাহলে এই যে হ্যাড স্টাডিড, তাহলে কি করতে হবে? 3C, কথা হচ্ছে কি তোমার থার্ড কন্ডিশনাল, তাই না? হার্ডার ইউ ড্যাশ ইন দা এক্সাম, তাহলে দেখো থার্ড কন্ডিশনাল কোনটা আসছে? এটা নো, এটা এই দেখো উড হ্যাভ কি সাকসিডেড, তাই না ভাইয়া? অ্যানসার নিচ্ছে তাহলে সি নাম্বারটা। ওই যে আমরা জানি থার্ড কন্ডিশনালে কি শুড হ্যাভ, উড হ্যাভ মাইটা প্লাস V3, ওকে, সো অ্যানসার সি। এরপর আসো, আই উইল লেট ইউ, একটু খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা দেখো ওকে, দেখো দেখো কি আসছে, একটু খেয়াল করো। ভাইয়া এই যে তোমরা কয়েকজন লিখছো, হ্যাঁ 9টায় পেইড বেসে ক্লাস ছিল। আমি ওই যে 20 মিনিট আগেও একবার বলেছি, তুমি হয়তো তখন ছিলা না। তাহলে এখন আমি আবার তোমাদেরকে বলছি, দেখো পেইড বেসে ক্লাসটা ছিল, আমি মাত্র ফ্রি ক্লাসটা 6টায় দিয়েছিলাম, যে 6টা থেকে সর্বোচ্চ গেলে 8টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে 1 ঘন্টা বিরতি দিয়ে 9টা থেকে তোমাদের ক্লাসটা শুরু করব। কিন্তু দেখা যাচ্ছে যে আমি 6টায় ক্লাসটা শুরু করতে পারি নাই। এটা হচ্ছে ওই যে আমার যারা ওই সময় করেছিল তারা তো জানে নেটওয়ার্ক জনিত সমস্যা ছিল। যার কারণে হচ্ছে আমি ইয়া করতে পারি নাই। ওই ক্লাসে ঢুকতে আমার প্রায় 7:35 থেকে 40 এর মধ্যে বেজে গিয়েছে। যার কারণে যে এখানে তো 100 এমসিকিউ, এখন কালকে সকালে একটু সাস্টের পরীক্ষা। এজন্য এইটা একটু সলভ করে দিচ্ছি। তোমরাও যারা পেইড বেসে ছিল তোমরা এটাই সলভ করো। আমি এই ক্লাসটা পরে মেকআপ নিয়ে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এই ক্লাসটা করো ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা এরপর আসো। I will let you dash my laptop if you promise to be careful. এই দেখো কি আসছে ভাইয়া? এই দেখো লেট আসছে। দেখছো? লেট। আমরা জানি মেক লেট, হ্যাঁ?
মেক এবং লেট, মেক লেট, এরপরে ভার্বের কোন ফর্ম বসে ভাইয়া? এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? আচ্ছা দেখো, দেখো একটু খেয়াল করো একটু। আচ্ছা বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্মটা বসবে। দেখো তো ভার্বের বেস ফর্মটা কোনটা আসছে? এই দেখো ভার্বের বেস ফর্ম, তাহলে এটা কি নেওয়া যাবে? এটা নো, এটা নতুন অ্যান্সার হচ্ছে আমার এই দেখো এই নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এরপর আসেন পরবর্তী কোশ্চেন চলে যাই। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, এই দেখো আমরা তো পড়েছিলাম একটু আগে এই টেকনিকে তোমাদেরকে একটা নেইদার আর হচ্ছে নর, সেই ক্ষেত্রে আমরা কোনটা অনুযায়ী দিব? আমরা এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা গ্রহণ করব, তাই না? স্টুডেন্টস যেহেতু এটা প্লুরাল, তার মানে এখানে এটা এখানেও কি দিব? আমরা প্লুরালটা নিব, তাই না ভাইয়া? আমরা প্লুরালটা গ্রহণ করব। দেখো প্লুরাল হিসেবে কোনটা আসছে? এটা নো, এটা নো, এটা আনসার এই যে একমাত্র আমার সি নাম্বারটা, তাই না? নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, তাই না? ওকে, তার মানে কেউই অনুপস্থিত ছিল না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসেন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিসাইড? এই দেখো ডিসাইড, ডিসাইড মানে কি? সিদ্ধান্ত গ্রহণ করা, তাই না? দেখো সিদ্ধান্ত গ্রহণ করা। ওকে, এ দেখো নাউন ফর্মটা কি? এই যে ডিসিশন, তাই না? ডিসিশন, এটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। দেখো ডিসাইডিং তো আর না, কি ডিসাইসিভ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফর্ম। আর ডিসাইডেড এটা তো আমাদের ভি2 ফর্ম। সো আমরা অ্যানসার নিচ্ছি এই যে ডিসাইড থেকে ডিসিশন, এটা একটা কমন ওয়ার্ড, এটা আমরা পারি, তাই না? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছো। আদর কর্মকার লিখেছো, কোশ্চেন অ্যানালাইসিস যে কতটা ইম্পর্টেন্ট হাড়ে হাড়ে বুঝতেছি এখন, একটা কনফিডেন্স পাই, মাশাআল্লাহ। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা এরপর দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা খুব সহজ একটা স্পেলিং, ইনভাইরনমেন্ট, তাই না? ইন ভাই রন, নাই কিছু হইলো না, এটা নিতে পারছি না। ইন ভাই, এটাও না। ইন ভাই রন মেন্ট, তাই না? এই যে এটা, তাহলে ইন ভাই রন, এই যে মেন্ট বানানে ভুল করছে, সো অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, মাশাআল্লাহ। এরপর দেখো 66 নাম্বার কোশ্চেন কি আসছে? চুজ দ্য সিনোনিম অফ এসেনশিয়াল। দেখো এসেনশিয়াল মানে কি? অত্যাবশ্যক, তাই না? অত্যাবশ্যক। এখন দেখো তোমরা, এটা কিন্তু তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা একদম। আমার এতটুকু কনফিডেন্স, আমার প্রিয় শিক্ষার্থী সকলেই এটা একদম মন খুলে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার পারা উচিত এটা, এটাও যদি অ্যান্সার না পারো তাহলে আসলেই অনেক বেশি খারাপ লাগবে, তাই না? অ্যান্সার করো তো দেখি, পারো কিনা। অ্যান্সার করেন তো ভাইয়া, দেখি এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, তাহলে নিচের দেখি তোমরা কোনটা কি অ্যান্সার করো, দেখি ভাইয়া একটু দ্রুত অ্যান্সার করেন তাহলে। একটু দ্রুত অ্যান্সার তোমরা করো, দেখি পারো কিনা। আচ্ছা দেখো তো, আমাদের কি আসছে? অপশনাল, তাই না? অপশনাল তো আর না, অত্যাবশ্যক কি? এই যে নেসেসারি, তাই না ভাইয়া? ইউজলেস তো হলো না, মাইনরও না, অ্যান্সার হচ্ছে তাহলে নেসেসারি। মাশাআল্লাহ, সবাই অ্যান্সার করে দিয়েছে, হেই মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। সহজ প্রশ্ন হইলে সবাই পারে, তাই না? ওকে, দেখো এরপরে আসছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম এন্ড 6 এন্ড 7। 6 এন্ড 7 মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, হ্যাঁ? বিশৃঙ্খল, বিশৃঙ্খল অবস্থা। ওকে, আচ্ছা বিশৃঙ্খল। আমি মাঝে মধ্যে অবাক হই যে আমার এই চাইনিজ লেখা কি তোমরা বোঝো কিনা? আচ্ছা দেখো, ইন অর্ডার মানে কি রে? জন্য বা অনুসারে এরকম। দেখো ইন কনফিউশন মানে কি? সন্দেহজনক একটা বিশৃঙ্খল একটা অবস্থা। ভেরি হ্যাপি নাকি ভেরি টায়ার্ড, কোনটা হবে অ্যান্সার? তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে ইন কনফিউশন, তথা একটা সন্দেহজনক, একটা বিশৃঙ্খলা অবস্থা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো দ্য সলিটারি রিপার, এই দেখো দ্য সলিটারি রিপার, এটা খুবই মচৎকার একটা ঐতিহাসিক একটা গল্প, একটু পরে আমি বলবো। ইজ আ পোয়েম, এটা হচ্ছে একটা কবিতা by Wordsworth. Here the phrase solitary reaper refers to, solitary reaper দ্বারা আসলে কি বোঝায় সেটা হচ্ছে কেমন? বিখ্যাত কবি ওর্ডসওর্থ, উনি একদিন পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখেন যে একটা মাঠে একটা মেয়ে, ধরো তোমাদের মতো একটা মেয়ে, সে হচ্ছে ওই মানে ক্ষেতের কাজ করছে আর মনের সুখে গান গাচ্ছে, গান গাইতে 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 সে, ওরে বাবা কোন জগতে, যদি এরকম মেয়েরা এখন এরকম পাওয়া যায় না। তোমরা মেয়েরা হয়তো রুমের মধ্যেই গান গাও, বাহিরে গিয়ে গান গাও না। তো ওই সময়টাতে কবিদের কথা এটা তো বুঝোই, ওরা তো কত কিছু বানায়, উল্টাপাল্টা কত কিছু করে করে তোমার একদম সাততবক আসমানে পাঠায় দেয়, তুমি একদম হেরার চাইতেও তুমি একদম আছে না কত কিছু। ওই, তার মানে হচ্ছে এই সলিটারি রিপার শব্দের অর্থই হচ্ছে, মানে হচ্ছে কাজ অবস্থায় গান গাওয়া, হাস্যোজ্জ্বল একটা মেয়েকে ইঙ্গিত করা হয় আর কি, হ্যাঁ এটা দ্বারা। ওকে, আচ্ছা দেখি এরপরে আসো। এখন দেখো তাহলে লনলি ফার্মার গার্ল সিঙ্গিং, একটা একাকী কৃষক
গার্ল সিঙ্গেল গান গাচ্ছিল, বিষয়টা কেমন নাকি আ রিপার হু ইজ কাটিং দ্য ক্রপ, যে ক্রপস কাটছিল উইথ আ মেশিন, মেশিন দিয়ে কাটছিল। আ ম্যান হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যে বাগানে কাজ করছিল। আ বার্ড সিঙ্গিং ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর একটা বনে পাখি গান গাচ্ছিল। দেখো এখানে কিন্তু বাটপাড়ি দিয়ে কিন্তু তুমি এখানে উত্তর করতে পারবা না ভাইয়া, এখানে কিন্তু বাটপাড়ি উত্তরে ধরা খেয়ে গিয়েছো। অনেকেই বাটপাড়ি উত্তরে বি নাম্বার দাগাচ্ছে যে এটা বড়, তাহলে এটা হবে না। এটা কি বললাম যে তোমার হচ্ছে সলিটারি রিপার মানে হচ্ছে দেখো আ লনলি ফার্মার গার্ল সিঙ্গিং, কথা হচ্ছে একাকী একটা কৃষক, একটা মেয়ে সে গান মানে কাজ করছে, মাঠে কাজ করছে আর গান গাচ্ছে, তাকে বলে সলিটারি রিপার। তার মানে অ্যান্সার কোনটা, এ নাম্বারটা। এখানে কিন্তু এই যে বড় এবারে এখানে কি অর্থ দিচ্ছে, আ রিপার হু ইজ কাটিং, যে কাটাকাটি করছে, দ্য ক্রপ শস্য কাটছে, উইথ আ মেশিন, তো তার মেশিন দিয়ে শস্য কাটাকাটি করছে এমন ব্যক্তিকে যদি সলিটারি রিপার বলা যাবে? হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে কি এ নাম্বারটা। এখানে কিন্তু এখানে দেখছো ওরে বাবা, এই যে অনেকে একদম পুরো মারছে, হ্যাঁ আচ্ছা ওকে, ওকে ঠিক আছে। তাহলে আমরা আনসার নিব কি এ নাম্বারটা। এখানে কিন্তু আর বাটপারি টেকনিক কিন্তু খাটে নাই। সো একটু সিরিয়াসলি খেয়াল, এখানে কিন্তু বাটপারি টেকনিক খাটে নাই, বুঝছেন? আচ্ছা এরপর আসেন, হি সেড টু মি ইউ আর ডুইং ওয়েল হোয়েন আই স ইউ লাস্ট। দেখো একটু খেয়াল করো কি আসছে, দেখো ইউ আর ডুইং ওয়েল হোয়েন, এই দেখছো হোয়েন আসছে, এরপরে আই স ইউ লাস্ট, তো দ্যাট মিন্স এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আসছে, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের কি এই যে প্রিন্সিপাল ক্লজের অংশটুকু কিন্তু আমাদের করতে হয়, বাকিটুকু কিন্তু করতে হয় না। কমপ্লেক্স সেন্টেন্সের একটা ন্যারেশন করার ক্ষেত্রে এই জিনিসটা খুব খেয়াল করবা যে প্রিন্সিপাল ক্লোজের ন্যারেশন সাধারণত করতে হয়, আর টাইম ক্লোজ যেটা বা যেটা তোমার এক্সট্রা যেটা থাকে ওইটুকু কিন্তু আর করতে হয় না। সো দেখি আমরা এখানে একটু করে দেখি আমরা দেখতে পারি কিনা। দেখো শি সেইড টু মি, সে আমাকে বললো, দেখো শি সেইড টু থেকে টোল্ড মি, শি টোল্ড মি, শি টোল্ড মি, শি টোল্ড মি, শি টোল্ড মি, ওকে। ইনভার্টেড মোডে কি বসবে, দ্যাট, ওকে দ্যাট ক্লিয়ার। ইউ তথা মি তথা কি আই, তাই না? এই দেখো আই ওকে। তাহলে ওয়ার আছে তোমার ভি2, ভি2 থাকলে আমরা কি দিব, হেড প্লাস ভি3, তাই না? এই যে হেড প্লাস কি ভি3, তাহলে হেড ভি3, তাহলে এটা কি হেড ভি3 হবে? নো, এই যে হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাভ বিন, তো তাহলে হবে না। তাহলে এই দুটার মধ্যে দেখি আবার কি আসছে। তাহলে ডুইং, ওকে ডুইং ওয়েল, ওকে ঠিক আছে। হোয়েন এটাও ঠিক আছে। আই স ইউ লাস্ট, তাহলে আই স থেকে আই থেকে কি শি, এই যে শি স, তাহলে শি স মি লাস্ট, তাহলে শি হ্যাড সিন, এটা তো দিতে পারছি না, তাই না ভাইয়া? তাহলে আমাদের পরবর্তী ক্লোজ তো করা যাবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখো সি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা তাহলে এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসেন এরপরে চলে যাচ্ছি ৭৩ নাম্বার কোশ্চেন, দেখি আমাদের কি আসছে যদি আমরা একটু পারি। A bird in hand is oath, হ্যাঁ? A bird in hand is oath, two in the bush. এই প্রবাদের অর্থ হচ্ছে তোমার হাতে নিশ্চিত একটা ভালো অপশন আছে, লাভজনক একটা অবস্থান তোমার আছে, এইটাকে ছাড়া যাবে না। এইটা এটা ছেড়ে দিন, সামনে দিয়েছে এটা অনিশ্চিত, একাধিক লাভ, যখন আরো বেশি টাকা পাবো, কিন্তু পাবো কি পাবে না শিওর না। ওই অনেক বেশি অনিশ্চিত অনেক লাভ পাওয়ার চাইতে নিশ্চিত লাভ অল্প, এটা ধরে রাখাটা বেটার। বোঝো নাই মনে হয় কথা। কথাটা হচ্ছে ধরো তুমি এই কাজটা যদি তুমি করো, তুমি নিশ্চিত আমি এখানে ৫ টাকা পাবো, আমি ১০ টাকা পাবো, হ্যাঁ? কিন্তু এটা যদি না করি, আর ওটা যদি করি ওখানে আমি ৫০ টাকা ১০০ টাকা পাবো, কিন্তু ওইটাকে ১০০ টাকা পাবো কি পাবো না এটা সন্দেহ, পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু এটা 100% পাবো, 100% পাবো। তার মানে এইটাকে গ্রহণ করতে হয়, ওই অনিশ্চিত লাভটাকে আগেই গ্রহণ করতে হয় না। বুঝতে পেরেছো? সো তাহলে দেখো এটার অর্থটা তাহলে আমরা 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 একটু খেয়াল করি। দেখি কি আসে। তাহলে ক্যাচিং বার্ডস, পাখি ধরা ইজ আ ডিফিকাল্ট টাস্ক, এটা একটা কঠিন কাজ। এরকম কোনো কথা বলছে? প্রশ্নই আসে না। দেখো ইটস বেটার টু হোল্ড ইনটু সামথিং ইউ হ্যাভ দ্যান টু রিস্ক ইট ফর মি। এই দেখো এই যে পেয়ে গেলাম। দেখছো এটা উত্তর বড় প্লাস হচ্ছে আমরা অর্থের সাথে মিল। দেখো ইটস বেটার, এটা ভালো, টু হোল্ড ধারণ করা, অনটু সামথিং মানে কিছুটা ধারণ করে রাখা, ইউ হ্যাভ তোমার আছে, তোমার কিছু আছে এটা ধারণ করে রাখাটা বলো ভালো, দেন থেকে টু রিস্ক ইট ফর মোর, অধিকের জন্য, অধিক রিস্কে কোনো কিছু গ্রহণ করা চাইতে তোমার কাছে অল্প আছে এটা গ্রহণ করাটাই বরং ভালো। সো অ্যান্সার আমাদের বি নাম্বারটা হয়ে যাচ্ছে, তাই না? টু বার্ডস আর বেটার দ্যান ওয়ান, দুইটা পাখির থেকে একটা পাখি ভালো। নো, বাসেস আর দ্য বেস্ট প্লেস টু ফাইন্ড বার্ডস, এটাও না। সো অ্যান্সার হচ্ছে আমাদের কি বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ ওকে। এরপর আসো ব্লু চিপ। ব্লু চিপ বুঝো ভাইয়া? ব্লু চিপ এটা একটা কমন, হ্যাঁ ব্লু চিপ মানে হচ্ছে নির্ভরযোগ্য বিনিয়োগের একটা প্রতিষ্ঠান, বিনিয়োগের একটা কোম্পানি। ধরো আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করব, তো সেটা যেন একদম নির্ভরযোগ্য হয়, সেটা যেন একদম ১০০ যেন মেরে টেরে চলে না যেতে পারে, তাকে বলা হয় ব্লু চিপ। ওকে, দেখো ইজ আ টার্ম ক্লোজেস্ট ইন মিনিং, এটার কাছাকাছি অর্থটা কি? দেখো আ চিপ দ্যাট ইজ ব্লু ইন কালার, প্রশ্নই আসে না। আ কোম্পানি দ্যাট ইজ কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা হয় আ রিলায়েবল ইনভেস্টমেন্ট, তথা হচ্ছে নির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট হিসেবে যাকে বিবেচনা করা হয়। তার মানে অ্যান্সার কি মনে হচ্ছে ভি নাম্বারটাই হবে, তাই না? গ্যাম্বলিং টেক টোকেন, নো। আ স্যাড পারসন, খারাপ ব্যক্তি, হ্যাঁ, ইন হাই পজিশন, নো। তাহলে এটাও অ্যান্সার এই জায়গাতে। তাহলে এখানে বাটপারি টেকনিকে মোটামুটি কাজটা খাটছে, তাই না? আচ্ছা, বাটপারি টেকনিক এখানেও মোটামুটি ভালোই খাটছে, ঠিক আছে? ওকে, এরপর আসো নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস। দেখো কি আসছে, এই দেখো নেইদার অফ, তাই না?
নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, ওকে ঠিক আছে, নেইদার অফ তাহলে পিএস অর্থাৎ প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, দ্যাট মিন্স এখানে ওয়ার নয়, কি হওয়ার কথা, এখানে কি ওয়াজ হওয়ার কথা, তাই না? সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস পোস্ট, হোয়াট পার্টস নিডস কারেকশন, কোনটা, হ্যাঁ হুইচ পার্ট, কোন পার্টটা নিডস কারেকশন, কারেকশন করা তোমার দরকার, তো কোনটাই ভুল আছে, তাই না? ভুলটা কোথায় পেয়েছি, সি নাম্বারে, তাই না? এই যে ভুল তাহলে আমাদের সি নাম্বারটাতে, ওকে, আশা করছি এটাও তাহলে বুঝতে পেরেছো। চলেন এরপরে চলে যাচ্ছি আমাদের ৭৯ নাম্বার কোশ্চেন। দেখো অ্যাকিলেস হিল, যাকে আমরা বলি অকিলের হিল, এটা আমি প্রায়ই দিয়ে থাকি, আমি খুবই আশা করি এটা যেন সামনে কোনো একটা পরীক্ষায় তোমাদের জন্য আসে। হ্যাঁ, এটা কি আমরা জানি দুর্বল পয়েন্ট, তাই না? অকিলের হিল মানে হচ্ছে অ্যাকিলেস হিল কি দুর্বল পয়েন্ট, তাই না? দুর্বল পয়েন্ট, এটা কোনো একটা পরীক্ষায় আসা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার আসছে, এটা আসতে পারে, বারবারই দিই, এটা আসবে। দেখো স্ট্রং পয়েন্ট, নো। আর সিক্রেট উইপন, এটা গোপন অস্ত্র, নো। দেখো ফ্যাটাল উইকনেস, মারাত্মক দুর্বলতা, তার মানে কি এই দেখো এটাই কিন্তু অ্যান্সার, তাই না? আর ফার্স্ট রানার, নো। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, ওকে, আশা করছি তোমরা এটাও তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর দেখো কি আসছে, ইন দ্য রুম, এই দেখো এটা একটা আইকিউ, মাথা খাটিয়ে অ্যান্সার করবা, হ্যাঁ। ইন দ্য রুম, রুমের মধ্যে, দ্য ওমেন, যদি এটা কবিতার লাইন, তারপর হ্যাঁ, ইন দ্য রুম দ্য ওমেন কাম এন্ড গো, একটা রুমের মধ্যে মহিলারা যাচ্ছে আসছে, হাঁটাহাঁটি করছে, হ্যাঁ, এই সেই করছে, টকিং অফ কি মাইকে কি লেনজেলিও, ওরে বাবা, হ্যাঁ, এই যে এই ইতিহাসে উনি একজন বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, মাইকে লেনজিলো, উনি একজন ইতিহাসে বিখ্যাত একজন ব্যক্তি, নাম করা অনেক একজন ব্যক্তি আর কি। তার মানে বলা হচ্ছে রুমের মধ্যে মহিলারা হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে, এবং তারা হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে কথা বলছে। তাহলে এই ব্যক্তিকে নিয়ে যারা যেহেতু কথা বলছে, তার মানে দে আর নট আন এডুকেটেড পারসন, তারা অশিক্ষিত ব্যক্তি না। এই ব্যক্তি সম্পর্কে যেহেতু জানে, তার মানে হাই সোসাইটির মহিলারা, হ্যাঁ, একটু ভদ্র ফ্যামিলির, একটু উচ্চ শিক্ষিত, এই জিনিসকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। তারপরে দেখো তো একটু খেয়াল করে, তাকে আর্ট গ্যালারি, এটা কি ইঙ্গিত করছে, নো। এই হাই সোসাইটি সোশ্যাল গ্যাদারিং, অর্থাৎ এই জায়গাটিতে হাই সোসাইটির সামাজিক যারা আছে এরা এখানে গ্যাদারিং করছে, এই সমস্ত মহিলারাই এখানে ছিল, এটাকে ইঙ্গিত করছে। দেখছো ইউনিভার্সিটি ক্লাসরুম, নো। হসপিটাল ওয়ার্ড, নো, এটা ইঙ্গিত করছে না, এই কথাটা ইঙ্গিত করছে এটা। সো দেখো এমনিতে অ্যান্সারটা বড় অ্যান্সার হবে, আবার অর্থের সাথেও আমাদের এটা মিলে যাচ্ছে, সো অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা, ওকে ভাইয়া, ওকে। আচ্ছা এরপর আসো ৮১ নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো ব্যুরোক্রেসি, যাকে আমরা বলি, এই দেখো, অথবা বিউরোক্রাসি এটাও বলা যায়। দেখো রো মানে হচ্ছে REAU, এই যে রো, এই যে এটা এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ। ব্যুরো ক্রাসি, হ্যাঁ, এটা মানে যাকে আমরা বলি হচ্ছে আমলাতন্ত্র, হ্যাঁ, আমলাতন্ত্র, যাকে আমি বলি হচ্ছে বুড়োদের তন্ত্র, হ্যাঁ, বুড়োতন্ত্র। আমলাতন্ত্র বুঝো, আমলাতন্ত্রই তো দেশটা খেয়ে ফেলে, হ্যাঁ, যে কোনো ওই যে বড় বড় অফিস আদালতে যে সমস্ত অফিসাররা যারা থাকে, তাদের যে তন্ত্র, তাদের যে শাসন ব্যবস্থা, মানে দাপ্তরিক শাসন ব্যবস্থা, তাকে বলে আমলাতন্ত্র। এই আমলারাই দেশটা কিন্তু, তুমি আমি কিন্তু জানিই না এটা কি হচ্ছে কিনা, কি করে কি না করে, এটা এই আমলারা সবকিছু পরিচালনা করে থাকে আর কি, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমাদের আমলাতন্ত্র, ওকে ওকে ওকে। দেখেন তাহলে আমরা কি নিব, এই যে এই যে আমি বলি বুড়োদের তন্ত্র, এই যে এটা একটু খেয়াল, এইটা একটু ব্যতিক্রম, বুঝছো? রো এই রোটা বানাটা একটু REAU, এখন দেখো তাহলে REAU, ঠিক আছে, ক্রাসি মনে হচ্ছে এই নাম্বারটাই ঠিক আছে। বু এটা কি করলো, যা, বু এটা না, বু না, বাইতুল আনসার, এই যে আমরা পেয়ে গেলাম এই নাম্বারটা, তাই না ভাইয়া? আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো, আ পারসন হু বিলিভস, যে বিশ্বাস করে, দ্যাট প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, ওরে বাবা, প্লেজার, শান্তি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, জীবনের সবচাইতে, ঠিক আছে, তোমার সুখটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কিছু, আর কিচ্ছু লাগবে না, খাবো দাবো ফুর্তি করবো ঘুরবো ফিরবো, শেষ, জীবন চলে যাবে, হ্যাঁ। এটা যারা বিশ্বাস করে, এই মতবাদে যারা বিশ্বাস, তার হেডোনিস্ট, হ্যাঁ, তাকে কি বলা হয়, হেডোনিস্ট বলে। একবার এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ইয়া করা হয়েছে, হ্যাঁ। স্টোইক, নো। হেডোনিস্ট হচ্ছে এপিকিউর, না পেসিমিস্ট মানে তো তোমরা নৈরাজ্যবাদী ব্যক্তি, খালি ঝামেলা মাথায় বেড়ায়, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা, ওকে। আচ্ছা এরপর আসো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে দ্য ফার্স্ট ট্রেন ইজ ভেরি ফাস্ট, দেখছো মানে খুবই চমৎকার একটা প্রশ্ন দিয়েছি। দ্য ফার্স্ট ট্রেন ইজ ভেরি ফাস্ট, দেখো এই প্রথম ফার্স্টটা কার আগে বসছে ভাইয়া, ট্রেনের আগে বসে। ট্রেনটা কি নাউন, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। ভেরি ফাস্ট একদম বাক্যের শেষ, আবার ভেরির পরে বসছে, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। দেখছো একই ফাস্ট, এক জায়গায় হইলো অ্যাডজেক্টিভ, আর এক জায়গায় হয়ে গেল অ্যাডভার্ব, তাই না? তাহলে আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নো, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তাই না? এই বি নাম্বারটা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নো, এটা না, তাহলে অ্যানসার হচ্ছে বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, ওকে ভাইয়া। আচ্ছা এরপর আসেন, হি ইজ আ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে কি জানো, এক কথার মানুষ, তাই না? এক কথার, এক কথার মানুষ, হ্যাঁ, এক কথার মানুষ, এক কথার মানুষ বলতে পারো, অথবা বলতে পারো যে তোমার জ্ঞানী ব্যক্তি বলতে পারো, জ্ঞানী ব্যক্তি বলতে পারো, হ্যাঁ, এক কথার মানুষ, জ্ঞানী ব্যক্তি, এরকমটা আর কি। হিয়ার দ্য ফ্রেজ মিন্স আ পোস্টম্যান, নো, কি আ স্কলার, একজন জ্ঞানী ব্যক্তি। আ পারসন হু রাইটস মেনি লেটার্স, এমন একজন ব্যক্তি যে অনেকগুলো চিঠি লেখে। ভাইয়া এখানেও কিন্তু বাটপারি বুদ্ধি চলবে না,
বুঝতে পেরেছেন? ক্যালিগ্রাফার তথা যে ওই যে ক্যালিওগ্রাফি যে করে সে? নো, তার অ্যান্সার কি? এই দেখো স্কলার। এটা কিন্তু এই বাটপারি কিন্তু এখানে কাটবে না। বুঝছেন? তো এখানে কিন্তু অনেকেই এই দেখো সি নাম্বার দিছে। এই বাটপারি, বাটপারি করা যাবে না। ওকে, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। তুমিও দিছো না? বাটপার। ওকে। ওকে, 84 সি দিয়ে কিন্তু অনেকে ধরা খেয়ে গেছে। 84 সি দিয়ে কিন্তু অনেকে ধরা খেয়ে গেছে। না, এখানে কিন্তু এই বাটপারি চলছে না। সো অ্যান্সার হচ্ছে এখানে বি নাম্বারটা। ঠিক আছে? ওকে, আসো। এরপর আসো, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। দিস সেন্টেন্স স্ট্রাকচার রিপ্রেজেন্টস। এটা কি? দেখো দ্য মোর, দ্য প্লাস কম্পারেটিভ। এখানে কি? এই দেখো দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ। দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে এক নাম্বার কথা। আর দ্বিতীয় হচ্ছে এটা কি? একটা প্যারালালিজম হয়েছে, তাই না? প্যারালালিজম, তাই না ভাইয়া? প্যারালালিজম। ওকে, দেখো একটু খেয়াল করো। দেখো এটা তাহলে সিম্পল সেন্টেন্স নো। প্যারালালিজম মানে আমরা কি জানি বলতো? সমান্তরাল, তাই না? এটা একটা সমান্তরাল বিষয়। এটা কি প্যারাডক্স? নো ভাইয়া। আইরনি? নো। অ্যান্সার হচ্ছে তো কি? প্যারালালিজম। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত পড়বে ততই কি শিখবে না ভুলবে? আচ্ছা, তবে ভুলিতে ভুলিতে কিছু না কিছু আচ্ছা শিখবে। ওকে ভাইয়া? এবার দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ স্ট্রম এন্ড স্ট্রেস। এই দেখো অ্যাডোলেসেন্স তোমাদের মূল বইতের মধ্যে বয়সন্ধি যাকে আমরা, এটা হচ্ছে একটা এমন একটা সময় যে সময়টাতে তোমার মধ্যে একটা ঝড় বয়ে যায়, তোমার মধ্যে একটা স্ট্রেস চাপ কাজ করে। এই ঝড় মানে কিসের ঝড়? এই ঝড় মানে হচ্ছে প্রেমের ঝড়। এই ঝড় মানে হচ্ছে উল্টাপাল্টার ঝড়। মনের মধ্যে দাও না আগুন বইতে থাকে। স্যার বিয়ে দিলে খুব শান্তি, মেয়েরা তো কয় স্যার এত পড়াশোনা করে লাভ কি, এটা বিয়ে পাস করলেই তো হয়ে গেল। এই ঝড় মনের মধ্যে উতালা পাতালা বাদাই ফেলে। তার মানে এটা খুব বাজে একটা সিচুয়েশন তোমাদের এই সময়টাতে তোমাদের মধ্যে গেছে। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা দ্বারা কি ইঙ্গিত করে? এটা দ্বারা কি ইঙ্গিত করলো? কি ইঙ্গিত? দেখো, ওয়েদার ইজ ব্যাড, যে আবহাওয়াটা খারাপ ডিউরিং টিনেজ ইয়ার্স। টিনেজে তোমাদের যে বয়সটা, এই বয়সের মধ্যে কি তোমাদের খারাপ আবহাওয়া এরকম কিছু আসে? নো, এরকম কিছু না। টিনেজাররা মোকাবেলা করে ইমোশনাল, সাইকোলজিক্যাল টার্বুলেন্স, তথা হচ্ছে তোমরা মানে ইমোশনাল এবং মনস্তাত্ত্বিক একটা সমস্যার মধ্যে সবসময় তোমরা থাকো, তাই না? বড় অ্যান্সার। এটা কিন্তু বাটপারি খাটছে, বুঝছো? এটা কিন্তু বাটপারি খাটছে। ইট ইজ আ টাইম অফ সাইকোলজিক্যাল স্ট্রেংথ ওনলি। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক শক্তিশালী একটা সময় নয়। এটা অ্যাডাল্টস শুড নট ইন্টারফেয়ার উইথ টিনেজার, যে অ্যাডাল্টদের হচ্ছে টিনেজারদের সাথে ইন্টারফেয়ার করা উচিত না। নো, এরকম কোনো কথাও কিন্তু এটা বলা হয়নি। অ্যান্সার হচ্ছে তোমাদের এই যে বি নাম্বারটা, তাই না? অ্যাডোলেসেন্সের মধ্যে তোমরা বোধহয় এখন বসবাস করছো। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট WS কোশ্চেন ফর দ্য আন্ডারলাইন পার্ট। এই আন্ডারলাইন পার্ট করার WS কোশ্চেনটা কি হতে পারে? দেখো, শি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস। কিছু বই কেনার জন্য সে মার্কেটে গিয়েছিল। কিছু বই কেনার জন্য। তাহলে প্রশ্ন করে কেন? সে কেন মার্কেটে গিয়েছিল, তাই না ভাইয়া? তাহলে কি হাউ দিয়ে কি প্রশ্ন উত্তর পাবা তুমি? এটুকু নো। কি এই দেখো হোয়াই, তাই না? হোয়াই ডিড শি গো টু মার্কেট, সে কেন মার্কেটে গিয়েছে? মানে এটুকুর অ্যান্সার আমরা এই যে হোয়াই দ্বারা পাই। হোয়ার তো নো, যদি এইটুকু দিত তাহলে আমরা হোয়ার দিতাম, তাই না? হোয়াট তো প্রশ্নই আসে না। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া? আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে 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 ভাইয়া। আচ্ছা, এরপর আসো, দ্য অ্যান্টোনিম অফ ম্যালিস। ম্যালিস বুঝো ভাইয়া? ম্যালিস বুঝো? ম্যালিস তো ম্যালিস মানে কি? এটা আমি আমার ভাষায় বলেছি ম্যালোস। ম্যালোস এটা ওই যে আমাদের এলাকায় বলে, এটা মানে হচ্ছে কি বলবো তোমার কুমনোভাব। ম্যালিস মানে কি? কুমনোভাব। ম্যালিস মানে কি? কুমনোভাব, মনের ভিতরে শয়তানি, ফাইজলামি, শত্রুতা, আল্লাহ তুমি ভালো দেখতে পারেন, তাকে ম্যালিস বলা হয়। তাহলে স্পাইট নো। যদি এটা ক্ষোভ, এটা ওটা কি চেয়েছে? এটা অ্যান্টোনিম চেয়েছে। স্পাইট মানে তো ক্ষোভ, রাগ, এটা তো নেগেটিভ ইয়েতে বোঝায়। বেনিভোলেন্স মানে কি? সদয়। এই যে দেখো মনে হচ্ছে এটা হতে পারে। হতে পারে। দেখো গ্রাজ মানে তো তোমার ওই যে খারাপ জাতীয় বোঝায়। হেট্রেড মানে তো ঘৃণা। অ্যান্সার এই দেখো, আমরা তাহলে বি নাম্বারটাই মনে নিতে পারছি, তাই না? তাহলে আমরা আচ্ছা ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে বি নাম্বারটা। ওকে ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, এরপর আসেন কি বলে তোমার হচ্ছে 89 নাম্বার কোশ্চেন। আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। ইনাজিব, দেখো ইনাজিব বুঝো? একটু পরেই, একটু একটু পরেই, ওকে, একটু পরেই আমি সেখানে থাকবো, একটু পরেই আমি সেখানে থাকবো। এই ফজলে রাব্বি, তুমি আসো? তুমি কমেন্ট চেক করো। কিছু বেয়াদব যে কমেন্টে গল্প করে, উল্টাপাল্টা বলে, এগুলা খেয়াল করো না? তো তোমার বসাই রাখছে কিসের জন্য? এই যেগুলা ইয়া করে, এগুলার মানে কমেন্ট ওটা ব্লক মারবা, মানে ফাইজলিমি করার জন্য আসে নাই। তোমরা আছে কিছু বেয়াদব, এখনো লজ্জা হয় না, এত বারবার বলার পরেও লজ্জা হয় না কিছু। এটা তুই ঢাবিতে চান্স পাস নাই, জাহাঙ্গীরনগরে পাস নাই, জগন্নাথে পাস নাই, তারপর খুলনাতে পাস নাই, সামনে পরীক্ষা, তা তো লজ্জা হয় না এখন এসে মেয়েদের কমেন্টে রিপ্লাই তো দেওয়া লাগে, মেয়েদের এখানে এই কমেন্ট ওই কমেন্টে রিপ্লাই দেওয়া তালেই থাকিস। হাজিল কথা, এগুলা কি মানুষ হবে কবে তোরা? এগুলা লজ্জা শরম বলতে কিছু বেহাইয়া পারে। বাপরে কইতে পারিস আমার বিয়ে দেন? তোর তো বিয়ে ফরজ হয়ে গেছে, তোর পড়াশোনা করতে কয় কেনা? এই সমস্ত ফালতু মেয়েদেরকে ছেলেদের বিয়ে দিয়ে দেওয়া উচিত।
একটা মেয়ের কমেন্টে রিপ্লাই দিতে পারলে খুব ভালো লাগে। এরা ফালতু এগুলা ক্লাসের পরিবেশটা নষ্ট করতে আসে আরো। দেখো ইনা জিফি শব্দের অর্থ কি একটু পরে, তাহলে আই উইল বি দেয়ার ইনা জিফি, আমি একটু পরেই সেখানে যাব, তারপরে আমরা অ্যান্সার ইনা জিফি, অ্যান্সার হচ্ছে আমার কি ইন। ওকে, আচ্ছা এরপরে আসো এলিজি। এই দেখো এলিজি, এলিজি বুঝো? হ্যাঁ, তোমার হচ্ছে মানে ওই যে একটু তোমার ধরো কেউ তোমার মারা গিয়েছে, মারা যাওয়ার পরে একটু দুঃখ কষ্ট, খুবই একদম পুরা ভেঙে চুরমার হয়ে গিয়েছো, এইটা নিয়ে যে কবিতা লেখা হয় তাকে বলে এলিজি। ওকে, তাকে বলা হয় হচ্ছে এলিজি। দেখো কি আসছে, সং অফ প্রেইজ, তার মানে কি প্রশংসার গান? নো। এই দেখো পয়েম অফ লেমেন্টেশন ফর দ্য ডেড, মৃত্যুর জন্য বিলাপ করে যে কবিতা। এই যে অ্যান্সার বড় পাইছি, এই বাটপারি টেকনিকে কিন্তু কাজে লাগছে এটা। হ্যাঁ, হুমোরাস প্লে তথা হচ্ছে কোনো হাস্যরসাত্মক কোনো নাটক? নো। শর্ট স্টোরি উইথ আ মরাল? নো। তার অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, তাই না? ওকে ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি ওটা। আচ্ছা, তারপর দেখো নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, এটা তো আমাদের কমন। এই কোশ্চেন না পারলে তোমার কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত। হ্যাঁ, এই প্রশ্ন যদি না পারো তাহলে কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত। নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, হ্যাঁ কি হবে, হোয়েন দেন না দেন। এই দেখছো অনেকে ওদিকে অ্যান্সার করবে না, এই যে দেন অ্যান্সার করবে, ও চোখে পড়বে না এখানে দেন, বেটা দেন না কি দিবি অ্যান্সার? হ্যাঁ, এই যে দেন, দ্যাট অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। খবরদার এইটা যে তোরা কতবার ভুল করিস এবং কতবার চোখে আঙুল দিয়ে দিয়ে দেখায়, ভাইয়া এটা দেন না, এটা না, এটা 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 এটা, তাও ভুল করবে, বলার পরেও ভুল করবে। আচ্ছা কি, হ্যাঁ দেন দ্য ট্রেন লেফট। ওকে, দেখছি ওই দেখ 91 নাম্বার অ্যান্সারটা উল্টাপাল্টা অ্যান্সার করছে, দেখছিস? হ্যাঁ, 91 বি বাট সি সি সি। ওকে, আচ্ছা এরপর আসো হি লুকস আফটার হিজ প্যারেন্টস। দেখো লুক আফটার, হ্যাঁ এই দেখো আমরা লুক আফটার মানে কি ভাইয়া, দেখাশোনা করা, তাই না? লুক আফটার মানে হচ্ছে তোমার কি দেখাশোনা, দেখাশোনা করা। ওকে, দেখো দেখাশোনা করা, দেখাশোনা করার কি, তাহলে কি সার্চ? হ্যাঁ, নো। ফলোস? নো। কি টেক কেয়ার, তাই না? টেক কেয়ার অফ। ইগনোর? নো। তাহলে অ্যান্সার হচ্ছে তাহলে তোমার কি টেক কেয়ার অফ, তাই না? টেক কেয়ার অফ। আশা করছি তোমরা তাহলে এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি আমরা, এডুকেশন শুড নট বি লিমিটেড টু বুকস, শিক্ষাটা মানে বইয়ের মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত না। ইট শুড ইনকম্পাস, হ্যাঁ, দ্য ড্যাশ ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অফ আ চাইল্ড। একটা শিশুর কি হওয়া উচিত, এটা তুমি খালি শিক্ষা অর্জন করছো, এটা শুধু বুকিশ নলেজের মধ্যে কি সীমাবদ্ধ থাকবে? নো, এটা তোমার সার্বিক বিষয় বিবেচনা করবে এখানে। হ্যাঁ, এই যে ধরো যারা উল্টাপাল্টা কমেন্ট করেছে, এদেরকে আসলে সুশিক্ষায় শিক্ষিত না এরা, এরা শুধু বইয়ের জ্ঞানটাই নিচ্ছি, আসলে বুঝতে পারছে না। একটা মেয়ে কমেন্ট করেছে, তো কি হয়েছে এটা? তোর ওই কমেন্টের রিপ্লাই কি তুই দেওয়ার জন্য? আমার অ্যাডমিনকে আমি বসাই রাখছি যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই, ওর যদি কোনো প্রশ্নের উত্তর যদি দরকার হয়, অ্যাডমিন আছে এখানে, অ্যাডমিন উত্তর দিবে এখানে। তো তুই ওর তোর তার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কে? তোর কি চাকর রেখেছে? শব্দটা ব্যবহার করতে বাধ্য হইলাম, তোর কি চাকর রাখছে এখানে যে তুই ওর কমেন্টের রিপ্লাই দে? তার কমেন্টে রিপ্লাই দেওয়া তো তোর দরকার নেই এখানে, তাই না? এটা তো একটা শিক্ষা, মানে সার্বিক বিষয় তোমাকে শিখতে, শুধু বইয়ের পড়াটা পড়লে হবে না। হ্যাঁ, কি পার্শিয়াল? পার্শিয়াল নো। এই দেখো হলিস্টিক, হলিস্টিক মানে কি জানো? হলিস্টিক মানে হচ্ছে সার্বিক, তথা সার্বিক বিষয় তোমাকে শিক্ষা অর্জন করতে। ন্যারো মানে সংকীর্ণ? নো। একাডেমিক, খালি একাডেমিক শিক্ষা শিখবা? নো। তার অ্যান্সার হচ্ছে আমার এই দেখো বি নাম্বার। তাহলে ইট শুড এনকম্পাস দা হলিস্টিক ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড, একটা শিশুর সার্বিক উন্নতির জন্য মূলত শিক্ষা হওয়া উচিত। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তো তোমরা একদম ইজিলি পারবা। ইনো দিয়ে তোমাদেরকে যেটা আছে ওয়ান অফ, এরপরে কি পিএস হবে, তাই না? ওয়ান অফ মাই। ওকে, মেনি, এটা তার হলো না। ওয়ান অফ মাই কি ফ্রেন্ডস, তাহলে এস হবে ইজ, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক আছে, এই যেটা ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। এটা তো কতবার এই প্রশ্ন সলভ করছো, সো এটা নিয়ে আর কোনো কিছু বলার তেমন কিছুই নেই। ওকে, এরপরে আসো মিজানথ্রপিস্ট। দেখো মিজানথ্রপিস্ট শব্দের অর্থ আমরা জানি কি, মানব বিদ্বেষী, তাই না? মানব বিদ্বেষী, হ্যাঁ, মানব বিদ্বেষী, তো সে মানে মানুষের কোনো কিছু তার ভাল লাগে না। হ্যাঁ, মানুষের খালি মানুষ সম্পর্কে যত দুর্নাম উল্টাপাল্টা আছে এগুলো শুধু তাকে মিজানথ্রপিস্ট বলা হয়। হ্যাটার অফ ওমেন, শুধু মহিলাদের না, শুধু মহিলাদের না। হ্যাঁ, হ্যাটার অফ ম্যানকাইন্ড তথা মানব বিদ্বেষী। হ্যাটার অফ ম্যারিজ, বিবাহ সম্পর্কে। হ্যাটার অফ পিস, নো। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, হ্যাটার অফ ম্যানকাইন্ড। ওকে, আচ্ছা এরপর দেখো টু ক্রাই ওলফ, টু ক্রাই ওলফ, ওলফ বুঝে, টু ক্রাই ওলফ বুঝছো? হ্যাঁ, বারবার অকারণে বিপদের অ্যালার্ম দেওয়া। হ্যাঁ, বারবার অকারণে, আমরা মাঝে মধ্যে দেখো না কিছু কিছু ব্যক্তি আছে উল্টাপাল্টা শুধু, এই তোর কিন্তু এটা হবে না, এই তোর কিন্তু এটা হবে, উল্টাপাল্টা মানে বারবার অকারণে খামাখা বিপদের সতর্ক দেওয়া, তাকে বলা হয় টু ক্রাই ওলফ। টু ক্রাই ওলফ, দেখো টু ক্রাই লাইক আ ওলফ, নো। টু গিভ আ ফলস অ্যালার্ম, দেখছো এই যে টু গিভ আ ফলস অ্যালার্ম। ওকে, টু বি ব্রেভ, সাহসী হও না। টু হান্ট ওলফস, নো। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, এরপর আসো হি অ্যাজ ওয়েল অ্যাজ, এটা তো আমরা পড়েছি, আমরা বিট দিয়ে তোমাদেরকে একটা জিনিস কিন্তু পড়িয়েছিলাম, তোমরা যারা আমার রেগুলার ক্লাস তারা তো জানো। হ্যাঁ, তোমরা কি বিসাইডস, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এন্ড ওয়েল, অ্যাজ ওয়েল অ্যাজ, তাই না?
সেক্ষেত্রে আমরা কি কোনটা এই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাবটা গ্রহণ করব। তার মানে হি অনুযায়ী। হির পরে কি বসে ভাইয়া? হির পরে কি am বসতে পারে? আর বসতে পারে? where বসতে পারে? নো। অ্যান্সার বসে কোনটা? এই যে is, তাই না? তাহলে হি as well as I is present। তোমরা যারা এই রুলটা যারা জানে না তারা কিন্তু চোখ বন্ধ করে বলে দিবে, হ্যাঁ? আই যেহেতু ওদের am বসবে। কিন্তু খবরদার এটা করা যাবে না। বিটা রুল ফলো করলে তুমি একদম ইজিলি বুঝবা যেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা গ্রহণ করতে হবে। ওকে? দেখো এরপরে which is the correct spelling? কি আছে? assassination আমরা পড়েছিলাম। দেখো এসা, এ ডাবল এস এ, এসা, এরপর কি সি নে, এরপর হচ্ছে কি শন, অ্যাসাসিনেশন মানে কি হত্যা, হ্যাঁ হত্যাকাণ্ড বা হত্যা যাই বলো। বিশেষ করে অ্যাসাসিনেশন, দেখো এই শব্দটা আমি এই কারণে দিয়েছি কারণ অ্যাসাসিনেশন মানে হচ্ছে কোনো জনপ্রিয় কোনো বিখ্যাত ব্যক্তিকে হত্যা করা। যেমন আমাদের হাদি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, অনেক ভালো মানের একজন মানুষ ছিলেন, জনপ্রিয় একজন ব্যক্তি, তাকে হত্যা করা হয়েছে। দিস ইজ অ্যাসাসিনেশন, হত্যাকাণ্ড, জনপ্রিয় বিখ্যাত কোনো ব্যক্তিকে হত্যা করার এটা হচ্ছে অ্যাসাসিনেশন। সো এই ওয়ার্ডটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই কারণে মনে হয়েছে, সো আমি এটা দিয়েছি। দেখো এ ডাবল এস এ, তাহলে এ ডাবল অ্যাসাসিনেশন এটা মনে হচ্ছে, তাহলে এটা বাকিগুলি আর না। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা, তাই না? অ্যাসাসিনেশন তথা জনপ্রিয় কোনো ব্যক্তিকে হত্যা করা। ওকে, দেখো ইনা নাটশিল বুঝো এটা হচ্ছে সংক্ষেপে। আমরা অনেক সময় অনেক বড় কথাকে আমরা সংক্ষেপে বলে ফেলি, ইনা নাটশিল, হ্যাঁ এটা একটা কমন ওয়ার্ড, কমন ফ্রেজ ব্যবহার হয় প্রায় সংক্ষেপে। তাহলে কি এই দেখো ব্রিফলি তথা সংক্ষেপে, সিক্রেটলি গোপন ভাবে নো, ইনা বক্সে ভেরি হার্ড নো, অ্যান্সার হচ্ছে এই দেখো ব্রিফলি, তাই না? অ্যান্সার হচ্ছে ব্রিফলি, অ্যান্সার হচ্ছে ব্রিফলি। ওকে, এরপর দেখো 100 নাম্বার কোশ্চেন, ইফ ইউ আর অ্যাভার্স আমরা জানি অ্যাভার্স টু মানে অ্যাভার্স টু, তাই না? অ্যাভার্স টু মানে হচ্ছে বিমুখ, অ্যাভার্স টু শব্দের অর্থ হচ্ছে তোমার কি বিমুখ। ইফ ইউ আর অ্যাভার্স টু রিকমেন্ডিং মাই নেম, যদি তুমি আমার নামটা রিকমেন্ড করতে বিমুখতা যদি প্রকাশ করে থাকো, ইউ শুড নট হেসিটেট টু অ্যাডমিট ইট। এটা অ্যাডমিট করার ব্যাপারে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে অ্যাভার্স এর সাথে কি বসে? টু। এটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে, সো একটু খেয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ কোশ্চেন, আমরা 100 কোশ্চেন পার হয়ে 101, এটাই আমাদের আজকের মতো লাস্ট কোশ্চেন। সো এটাকে অ্যান্সার করতে হবে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা কোন ধরনের সেন্টেন্স? একটু এর আগেও আসছিল, এটা বলে দিয়েছি। দিস ইজ আ কি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? যেহেতু এই একটা পার্ট এই একটা, কিন্তু দেখো কোনো নিদর্শন কিন্তু নেই, কোনো নিদর্শন নেই, কিন্তু এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। কেমনে বুঝলাম? আমরা যে যত পড়বে তত শিখবে। আমরা একটা টেকনিক, যত ডট ডট হচ্ছে কি যত তত, যত বড় বুক নয় তত বড় কথা, যত গর্জে তত বর্ষে না, তাই না? বলি না অনেক সময়? তার মানে এই যে যত তত, যেই সেই, যেমন তেমন, যেহেতু সেহেতু, এই জাতীয় অর্থ প্রকাশ করলে সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। সো দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। সো সিম্পল নয়, কম্পাউন্ড নয়, নান নয়, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। সো আমাকে একটু বলো, আমরা যে এই যে 100 কোশ্চেন অ্যানালাইসিস করলাম, কে কতটা পেরেছো বা কার কি অবস্থা একটু আমাকে জানাও।